আমরা একটু 2-1 মিনিট ওয়েট করি, দেন আমরা পুরোদমে শুরু করতে পারবো। যারা জয়েন করার তারা যাতে জয়েন করে নিতে পারে, আমরা 2-1 মিনিট একটু ওয়েট করি। আচ্ছা, আমরা তাহলে শুরু করতে থাকি আমাদের আজকের লেকচারে আমাদের দেখা গেছে ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা দুইটা জিনিস পড়ব, নির্দিষ্ট যোগাযোগ আর ক্ষেত্রফল নির্ণয়। তো নির্দিষ্ট যোগাযোগের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে কীভাবে নির্দিষ্ট যোগাযোগ করতে হয় সেটা শেখাবো। আর নতুন করে আহামরি কিছু লাগবে না, সবগুলো মেথড হচ্ছে অনির্দিষ্ট যোগাযোগের মতো। এবং এখানে আসলে তোমাকে কয়েকটা নতুন করে কনসেপ্ট শিখতে হবে। দুইটা নতুন কনসেপ্ট আমি শিখাবো। একটা হচ্ছে তোমার লিমিট, মানে পরমাণযুক্ত যে রাশিগুলো আছে তাদের যোগজীকরণ কীভাবে করতে হয়, মানে রাশিটা যদি পরমাণযুক্ত হয় তাহলে আমাদের কীভাবে যোগজীকরণ করতে হয় সেটা শিখাবো। আর আরেকটা হচ্ছে ফাংশনযুক্ত কোনো, মানে ডাইরেক্ট তোমাকে ফাংশনের মান দেয় নাই, ডাইরেক্ট বলছে লিমিট এত থেকে এত এফ অফ এক্স ডিএক্স সমান যদি এত হয় তাহলে এফ অফ 3x dx এর মান কত হবে। এই টাইপসের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে। এই দুই ধরনের প্রশ্ন আশা করি তোমরা 9টা ইন্টারমিডিয়েট লেভেলে পাও নাই, এখন পাবা। তো আমরা দেখাই, যদিও অনেকে এগুলো দেখায় না, কিন্তু এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসে। যেহেতু আসে আমাদেরকে দেখতে হবে, এক্সেপশনালগুলো দেখতেই হবে। তো আমি প্রথমে তোমাকে দুইটা প্রশ্ন লিখে দিই। ইন্টিগ্রেশন অফ 1/1 + x² dx, লিমিট হচ্ছে 1 থেকে √3। আর আরেকটা ম্যাথ হচ্ছে আমার ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 + x² dx। এই দুইটা ম্যাথ আমাকে করতে বললো। তো বুঝতেই পারতেছো এখানে প্রথম ম্যাথটা তোমরা পারো, দ্বিতীয় ম্যাথটাও তোমরা পারো। এখন পার্থক্য হচ্ছে যদি লিমিট দেওয়া না থাকে তোমরা পারো, তো লিমিট দেওয়া থাকলে তো পারো না। তো আমাদের প্রথম কথা হচ্ছে আমরা তো এটা জানি, যখন আমাদের লিমিট দেওয়া থাকে তখন আমরা যে যোগজীকরণ ধ্রুবক +c ইউজ করি, সেই সিটা ইউজ করার দরকার নাই। এগুলো তোমরা কেন দরকার নেই সেটা ইন্টারমিডিয়েট লেভেল থেকেই জানো। আর আপাতত আমি জাস্ট বলতেছি দরকার নাই, আমি এখন আর ব্যাখ্যা দিব না, কারণ ওইসব ব্যাখ্যা আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই, সিম্পল ব্যাখ্যা। তাহলে আমরা আসি, আমাদের যোগজীকরণে যখন লিমিট থাকবে তখন আমরা +cটা ইউজ করব না। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে ইন জেনারেল ওয়েতে যাইতে হবে, 1 নাম্বার কথা। আর তার আগে আরেকটা কথা বলে রাখি, আরেকটা কথা হচ্ছে আমার মনে করো ইন্টিগ্রেশন অফ তোমরা যোগজীকরণের মিনিংটা অনেক সময় বুঝো না, আমি একটু বুঝিয়ে দেওয়ার ট্রাই করি। ইন্টিগ্রেশন অফ, মনে করো আমার আছে x² dx, এই কথাটার মানে কি? এই কথাটার মানে দেখো ভালো করে খেয়াল করো, একটা দেওয়া আছে এটা, আরেকটা দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ 2m⁶ dm। এরপর একটু খেয়াল করে দেখো, এখানে আছে 1 থেকে 2, এখানে আছে 2 থেকে 7। এখন একটু ভালো করে খেয়াল করো কোনটা দ্বারা কি মিন করে। একটু প্রথমে মাথায় রাখবা, এই যে এখানে একটা চিহ্ন আছে, এই চিহ্নটা দ্বারা বোঝা যাচ্ছে আমাদের যোগজীকরণ। আর এখানে যে dx আছে এই জিনিসটা দ্বারা বোঝায় x এর সাপেক্ষে যোগজীকরণ, এবার প্রশ্ন হলো কাকে যোগজীকরণ করব। এই যে আমাদের যোগজীকরণের চিহ্ন আর dx, এটা ছাড়া বাকি যা আছে, এক কথা এই যে এই জিনিসটা, এটাকে যোগজীকরণ করব।
একে করব, কি করব, যোগজীকরণ করব। এবার আসো লিমিট। লিমিট কার? মাথায় রাখবো, কে লিমিট করবে? তুমি যোগজীকরণ যার সাপেক্ষে করতেছো তার সাপেক্ষে। আমি এক্সের সাপেক্ষে করতেছি, তাহলে এক্সের ভ্যালুটা দিয়ে দিলাম। এক্সের ভ্যালু এত থেকে এত পর্যন্ত, দিস ইজ কল্ড এক্সের সাপেক্ষে যোগজীকরণ। তাহলে আমরা বলতে পারবো এই যে লিমিটটা, এই লিমিট 1, এটা হচ্ছে লোয়ার লিমিট 1, আপার লিমিট 2, এর মানে 1 থেকে 2 পর্যন্ত কার ভ্যালু? এটা হচ্ছে আমাদের যার সাপেক্ষে করব তার ভ্যালু, মানে এক্সের ভ্যালু। এবার আসো, এটা দ্বারা বুঝে যোগজীকরণ করব, এম এর সাপেক্ষে করব, 2m⁶ কে করব, তার মধ্যে 2 যেহেতু কনস্ট্যান্ট বের হয়ে চলে আসবে তোমরা জানো। এবার লিমিটগুলা কার? লিমিটগুলো হচ্ছে যার সাপেক্ষে করব তার, কার সাপেক্ষে করব? এম এর সাপেক্ষে, এর মানে এগুলো হচ্ছে এম এর লিমিট। সো এদেরকে বসাইতে হবে এম এর জায়গায়, আর এদেরকে বসাইতে হবে এক্স এর জায়গায়। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে একবার শুরুতে তুমি যোগজীকরণ দ্বারা কি বুঝো, যদিও তোমরা সবাই বুঝো এটা, আমি তবুও একটু মনে করাই দিলাম। এখন আসো ভাইয়েরা, এখানে একটু আমরা দেখি, এখানে ইন্টিগ্রেশন অফ 1/1 + x² dx, তাহলে এটাকে করলে আমরা কি পাবো ভাইয়া? এটাকে করলে আমরা জানি ডাইরেক্ট ফর্মুলা tan ইনভার্স x। tan ইনভার্স x এর ম্যাথগুলো আমার খুব ফেভারিট, কেন জানি না। এবার তোমার কি করতে হবে? আমাদের প্লাস সিটা দিব না, আর আমাদের আপার লিমিটটা উপরে বসাই দিতে হবে, লোয়ার লিমিটটা নিচে বসাই দিতে হবে। যদি বসাই তাহলে আমরা পাবো হচ্ছে আমাদের এখানে খেয়াল করো, আমরা কার সাপেক্ষে যোগজীকরণ করতেছি? এক্স এর সাপেক্ষে। তাহলে লিমিটগুলো কার? এক্স এর। সো কার জায়গায় বসবে? এক্স এর জায়গায়। এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যত জায়গায় এক্স আসে সব জায়গায় আমি আপার লিমিট বসাবো। এক্স আছে একটা, তার জায়গায় আপার লিমিট বসাইলাম, মাইনাস যত জায়গায় এক্স আছে তার জায়গায় লোয়ার লিমিট tan ইনভার্স 1। তোমরা জানো আমাদের tan 60 ডিগ্রির মান হচ্ছে কত? আমাদের √3। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে 5/3 মাইনাস tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, 5/4। এবার তুমি ক্যালকুলেশন করলে 12, 4π মাইনাস 3π, তাহলে আমরা পাবো হচ্ছে 5/12। এটা হচ্ছে আমার আনসার। তাহলে দেখো আমরা এখান থেকে একটা আনসার পেয়ে গেলাম। এবং আমরা যখন অনির্দিষ্ট যোগজীকরণ করছিলাম তখন কিন্তু আমি নির্দিষ্ট কোনো আনসার পাই নাই, আমি পাইছি হচ্ছে একটা ফরম্যাট। আমি একটা এক্সওয়ালা ফরম্যাট পাইছিলাম, কারণ তখন আমার এক্সের মান জানতাম না। আমরা জানি যে এক্সওয়ালা, বাট এক্সের মান কত থেকে শুরু করে কত পর্যন্ত আমি ক্যালকুলেশন করবো সেটা আমি জানতাম না, যার কারণে নির্দিষ্ট কোনো মান পাই নাই। বাট এখানে আমরা নির্দিষ্ট মান পেয়ে গেছি, এক্স্যাক্টলি 5/12 বের হবে। ওকে ওকে, এবার এসে আমরা পরের ম্যাথটা করি। পরের ম্যাথটা করতে গেলে একটু ভালো করে খেয়াল করে দেখো ভাইয়া, আমার এই ম্যাথটা আমাদের এখানে দেখা যায় ধরাধরি করা চলে না। ধরাধরি না করলে এই ম্যাথটা কেন জানি মিলে না, ওই কারণে আমরা এই ম্যাথটা কী করবো? ধরে ফেলবো। কাকে ধরবো? আমরা তাকেই ধরবো যাকে ধরলে আমাদের অন্তরীকরণ করার পর আমাদের যে ফরম্যাটটা আসবে সেই ফরম্যাটটা যোগজীকরণে গুণাকারে থাকে। অ্যান্ড তুমি দেখেই বুঝতেছো কাকে? tan ইনভার্স x কে। সো আমরা এদিকে লিখে ফেললাম ধরি লিখে ফেললাম tan ইনভার্স x যেটা সেটা সমান হচ্ছে z। tan ইনভার্স x সমান z। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের ddx অফ তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়? ddx অফ tan ইনভার্স x সমান হচ্ছে 1/1 + x² দিব dx = dz। তাহলে এখন আমার কি করতে হবে ভাই? আমার 1/1 + x² dx এটা থাকতে হবে, তার জায়গায় dz বসাবো। ওকে ভাই, নো প্রবলেম। তাহলে আমার দেখেন ভাইয়া tan ইনভার্স x তার জায়গায় z বসাইলাম। এই tan ইনভার্স x বাদ দিলে বাকি কি থাকে? 1/1 + x² dx। এই 1/1 + x² dx তাকে আমরা বলতে পারি dz। তাহলে dz ইন্টিগ্রেশন করলাম। অনেকে কি করে? লিমিটটা আগেরটা বসাই দেয়। খবরদার, এই জিনিসটা এই লাইনটা দ্বারা বোঝায় এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করব এবং লিমিটটাও এক্স এর। সো এটা এক্স এর ভ্যালু। কার ভ্যালু? এক্স এর ভ্যালু। এটা দ্বারা বোঝায় যোগজীকরণ করব জেড এর সাপেক্ষে, তাহলে লিমিটটা কার? জেড এর। যেহেতু এক্স এর যোগজীকরণকে তুমি জেড এর যোগজীকরণে রূপান্তর করে ফেলছো, এবার তুমি আর এক্স এর লিমিট বসাইতে পারবা না। তোমার কার লিমিট বসাইতে হবে? জেড এর লিমিট। তাহলে জেড এর লিমিট বের করতে হবে। তাহলে আমি জানি কার লিমিট? আমি জানি হচ্ছে এক্স এর লিমিট। এর মানে এক্স এর মান জানি, জেড এর মান বের করতে হবে। দেখি আমাদের ইকুয়েশন কি আছে, এই যে এটা জেড = tan ইনভার্স x। তো আমার দেখি আমি লোয়ার লিমিট কি বসাবো। তাহলে আমার লোয়ার লিমিটের জন্য আমাদের x এর মান কত? 0।
তাহলে আমরা দেখি জেড ইকুয়ালস টু টেন ইনভার্স জিরো। টেন কতর মান জিরো, টেন জিরোর মান জিরো, এর মান জিরো। এরপর জেড ইকুয়ালস টু টেন ইনভার্স, তাহলে আমরা এখানে আমাদের লোয়ার লিমিটটা দিয়ে দিলাম, লোয়ার লিমিট জিরো থাকলো। এবার আছে আপার লিমিট, আপার লিমিট কত ওয়ান। সো আমরা ওয়ান দিলে টেন কতর মান ওয়ান, টেন কতর মান ওয়ান, টেন 5/4 এর মান ওয়ান, 45 ডিগ্রি। তাহলে 5/4, তাহলে আমরা এখান থেকে বলতে পারি আপার লিমিটটা হচ্ছে আমার কত 5/4। এবার একটু ভালো করে খেয়াল করো, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া জেডকে ইন্টিগ্রেশন করলে পাবো জেড স্কোয়ার ডিভাইড বাই 2, থার্ড ব্র্যাকেট আপার লিমিট উপরে, লোয়ার লিমিট নিচে। চাইলে আমরা হাফটা বের করে নিয়ে আসতে পারি, এভাবে লেখা যায় জেড স্কোয়ার 5/4 0। এবার লিমিটটা তো জেটের, সো জেটের জায়গায় বসাবো, তাহলে হাফ ইন্টু জেটের জায়গায় 5/4, তাহলে আমরা বলতে পারি 5 স্কোয়ার ডিভাইড বাই 4 4 16 মাইনাস 0, তাহলে আমরা বলতে পারি 5 স্কোয়ার ডিভাইড বাই 32, এটাই হচ্ছে আমাদের আনসার। খেয়াল করে দেখো আমার কিন্তু এবার ওই যে আগের যখন করছিলাম লিমিট যখন দেওয়া ছিল না, তখন কিন্তু ফাইনালি আমাকে জেটের মানটা আবার বসানো লাগতো, বাট এখন বসানো লাগতেছে না। কেন? কারণ তুমি জেটের মান বসানো লাগবে কেন? তুমি তো অলরেডি লিমিটটাকে জেটে রূপান্তর করে ফেলছো। এর মানে যে ম্যাথটা তোমাকে এক্স দিয়ে ওরা দিছিল তাকে তুমি জেটে রূপান্তর করে ফেলছো। যেহেতু তুমি রূপান্তর করছো, সো ডোন্ট ওয়ারি, তোমার ডাইরেক্ট আনসার চলে আসছে। আর আরেকটা নিয়ম ছিল কি, আমি লিমিট দেওয়া সারা এই ম্যাথটা পুরো করবো, করার পর আনসার যেটা পাবো সেই আনসারের মধ্যে লিমিট বসাবো, বড় হয়ে যাবে, কোনো দরকার নাই। আমার কথা হচ্ছে ধরে তুমি লিমিট চেঞ্জ করে দিবে, তাহলে কাজ হয়ে যাবে। বলো এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো? এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু বলি প্লিজ? এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু বলি আমরা প্লিজ? আমরা যারা আছি তারা বলি এতটুকু আমাদের ক্লিয়ার কিনা। এতটুকু ক্লিয়ার হলে কিন্তু তুমি বিশ্বাস করতে পারবে না যে তুমি কতটুকু আগে গেছো। মানে আমি একটু অন্যরকম মেথডে পড়ে যে আমার কথা হচ্ছে যত ইজিলি যত ভালোভাবে বোঝানো যায় আমি সেই কাজটাই করার চেষ্টা করতেছি। ওকে, দেন এবার আসি দুইটা আমি টাইপ করাবো। এই দুইটা হচ্ছে আমাদের আনকমন টাইপস। আনকমন বলতে মিন করতেছি এইচএসসি লেভেলে তোমরা এগুলো পড়ার কথা না, যদি কেউ পড়ে থাকো সেটা ভিন্ন কথা, বাট পড়লেও অনেক হয়তো বুঝো না। তো আসো আমরা একটু কাজ করি। কাজটা কি একটু খেয়াল করো, আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে, খুব ভালো করে খেয়াল করতে হবে। যেমন ভালো করে খেয়াল করো, ডি ডি এক্স অফ এফ অফ এক্স, এর মানে এফ অফ এক্সকে অন্তরীকরণ করলে তুমি যেটা পাও তাকে তুমি কি দ্বারা প্রকাশ করো? বাই এফ প্রাইম অফ এক্স। তাহলে আমাদের এফ অফ এক্স একটা ফাংশন আছে, এই ফাংশনটাকে অন্তরীকরণ করার পর যা পাই তাকে আমি সংক্ষেপে এফ প্রাইম অফ এক্স লিখতে পারি। দ্যাট মিনস যদি এরকম হয় আমাদের ডি ডি এক্স অফ এক্স স্কোয়ারকে করলে 2x পাইলাম, দ্যাট মিনস হচ্ছে এফ অফ এক্সের মান হচ্ছে আমাদের এক্স স্কোয়ার এবং আমাদের এফ প্রাইম অফ এক্সের মান হচ্ছে 2x। তাহলে আমরা যেটা তোমাকে বলতে পারতেছি ভাইয়া সেটা কি? সেটা হচ্ছে আমাদের এফ অফ এক্সকে অন্তরীকরণ করলে এক্স স্কোয়ার পাওয়া যায়, এফ প্রাইম অফ এক্সকে অন্তরীকরণ করলে এফ অফ এক্সকে অন্তরীকরণ করলে আমাদের এফ প্রাইম অফ এক্স পাওয়া যায়। অর্থাৎ অন্তরীকরণ করার পর যে ফর্মেটটা আসে তাকে আমরা সবসময় কী দ্বারা প্রকাশ করি? এফ প্রাইম অফ এক্স দ্বারা প্রকাশ করি, তাই না? ওকে, এখন প্রশ্ন হলো কোনো একটা রাশিকে যোগজীকরণ করব, তাহলে ইন্টিগ্রেশন অফ কোনো একটা ফাংশন তাকে যোগজীকরণ করলাম এক্স এর সাপেক্ষে, যেহেতু এক্স এর ফাংশন, কিছু একটা পাবো না, তাকে কি দ্বারা প্রকাশ করি ভাইয়া? তাকে যেটা দ্বারা প্রকাশ করি সেটা হচ্ছে বড় হাতের এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্সকে এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করলে এফ অফ এক্স পাওয়া যায়, আর এফ অফ এক্সকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এফ প্রাইম অফ এক্স পাওয়া যায়। যেরকম আমরা একবার অন্তরীকরণ বলতে মিন করি আমার এফ প্রাইম অফ এক্স, একবার যোগজীকরণ বলতে মিন করি বড় হাতের এফ অফ এক্স। তুমি বলো ভাইয়া দুইবার যোগজীকরণ করলে, সেটা আমাদের প্রয়োজন হয় না, আমাদের শুধু এটাই লাগে। কারণ অন্তরীকরণে যেরকম পর্যায়ক্রমিক অন্তরীকরণ করছিল, যোগজীকরণে পর্যায়ক্রমিক যোগজীকরণ করতে কোনো কিছু নাই। দ্যাট মিনস আমরা যদি এখানে এভাবে বলি ইন্টিগ্রেশন অফ, আমরা যদি এভাবে বলি এক্স স্কোয়ার ডি এক্স, তাহলে আমরা কি পাবো? এক্স কিউব ডিভাইড বাই 3 প্লাস সি পাবো। ওকে ওকে ওকে, তাহলে আমরা বলতেছি এফ অফ এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার এবং বড় হাতের এফ অফ এক্স সমান হচ্ছে এক্স কিউব ডিভাইড বাই 3
প্লাস সি কাউন্ট করলেও করতে পারো, না করলে নেই, সেম কথা। আমাদের বেসিক ক্লিয়ার থাকলে সেম কথা বুঝতে পারতেছো। তাহলে আমরা এটা হচ্ছে আমাদের ফাংশন, আর এটা হচ্ছে অন্তরীকরণ করতে মেইনলি এটা পাইছি, এটা হচ্ছে প্লাস সি। এটা আমাদের কাজে লাগে বিভিন্ন কাজে, সেটা তোমরা কেন দেয় সেটা যদি জেনে থাকো তাহলে বুঝবা। তাহলে আমাদের বড় হাতের f of x সমান আমরা জানি x³/3, আমরা এটা পাইলাম। তাহলে আমি আবারও বলতেছি, তাহলে তোমাদেরকে আমি একটা জিনিস শিখাইলাম, সেটা হচ্ছে ভাইয়া এখন আমি এমন কিছু ম্যাথ করবো যে ম্যাথগুলোর জন্য তোমাকে এই ফর্মেটটা অ্যাপ্লাই করতে হবে। অন্তরীকরণের সাথে কম্পেয়ার করে কেন দেখাইলাম, কারণ না হয় তোমরা এলোমেলো করে ফেলবা। তাহলে দেখো কোনো একটা ফাংশন f of x, তাকে অন্তরীকরণ করলে যেটা পাবো সেটা হচ্ছে বড় হাতের f of x। তাহলে যোগজীকরণ করে, তাহলে কোনো একটা ফাংশনের যোগজীকরণ করা রূপটাকে আমরা বড় হাতের f of x দ্বারা প্রকাশ করতে পারি। এটা আমরা বুঝছি কিনা বলো? এটা বুঝলে এখন আমরা ম্যাথ করব। এটা যদি বুঝি এখন আমরা ম্যাথ করবো, যেগুলো অ্যাডমিশনের জন্য আমাদের লাগে, অ্যাডমিশনের জন্য লাগে এরকম ম্যাথ করবো। আসো আমরা সেই ম্যাথগুলো করি। তো সেই ম্যাথগুলো করতে গেলে একটু ভালো করে খেয়াল করে দেখো আমরা কি করতেছি। আমরা 1 নাম্বার একটা ম্যাথ তোমাদেরকে দেখাই। প্রশ্ন দেওয়া আছে এরকম, প্রশ্নটা হচ্ছে আমাদের এরকম, যদি ইন্টিগ্রেশন অফ 0 to 6 f of t dt ইকুয়ালস টু 8 হয়, যদি এত ইকুয়ালস টু 8 হয় তবে ইন্টিগ্রেশন অফ 0 to 3 f of 2t dt ইকুয়ালস টু হোয়াট, এরকম প্রশ্ন না? হ্যাঁ, টু এক্স dx equals to what? জি ভাইয়া, এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত প্রশ্নটা, তাহলে খুব ভালো করে খেয়াল করে দেখেন ভাইয়ারা, একটু ভালো করে খেয়াল করে দেখেন। আমরা যদি একটা কাজ করি, সেটা হচ্ছে প্রথম কথা আমরা যদি বলি ভাইয়া এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন, তাই না? কোয়েশ্চেনে যেটা দেওয়া আছে এটা সমান 8 দেওয়া আছে, দ্যাট মিনস যোগজীকরণ করে লিমিট বসানোর পর যেটা পাবা সেটা 8 দেওয়া আছে। যদি আমাদের এরকম দেওয়া থাকতো ইন্টিগ্রেশন অফ f of x dx সমান sin x দেওয়া আছে, হ্যাঁ, তখন আমরা গেস করতে পারতাম ফাংশনটা কি। অ্যান্ড যেহেতু লিমিট সহ দিয়ে ক্যালকুলেশন করে আনসার 8টা দেওয়া আছে, তখন তোমার আর গেস করার কোনো ওয়ে নাই। তাহলে একটু ভালো করে খেয়াল করো, সিম্পল কথা। তাহলে আমাদের দেওয়া আছে লিমিট ইন্টিগ্রেশন অফ 0 থেকে 6 f of t dt ইকুয়ালস টু 8 দেওয়া আছে। তোমরা এখন আমাকে আগে এটার আনসার দাও, ইন্টিগ্রেশন অফ f of t dt, এটাকে ইন্টিগ্রেশন করলে কি পাবো একটু কমেন্টে বলো তো। এটাকে ইন্টিগ্রেশন করলে কী পাবো একটু কমেন্টে বলো। মানে একটু আগে যে বুঝেছিলাম সেই কনসেপ্ট অনুযায়ী f of t dt কে ইন্টিগ্রেশন করলে কি পাবো একটু আমাকে বলো তো, দেখি কয়জনে পারো বা কয়জনের মনোযোগ আছে। এবার ভেঙে সবগুলো তোমাদের কেউ বলবে না আসলে, কারণ কারো এত টাইম নেই যে তোমাদেরকে এত টাইম নিয়ে পড়াবে। আমরা ইন্টিগ্রেশন ক্যালকুলাসে যে পরিমাণ টাইম ব্যয় করতেছি, এবং এটা খুব বেশি কাজ দিবে সেটা বুঝতেই পারবা। আর তোমাদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে এবছর কিন্তু এখানে যারা আসো ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে তোমরা কিন্তু অনেকেই ম্যাক্সিমাম মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, অনেকে ভার্সিটি প্লাস বিজ্ঞান প্রযুক্তি প্রিপারেশন নিচ্ছে, এখানে আবার কয়েকজন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনও আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বুয়েট কিন্তু এবার ইঞ্জিনিয়ারিং সবগুলো মিলে এবছর তোমাদের এমসিকিউ পরীক্ষা নেওয়ার খুব ভালো চান্স আছে। যে আমাদের 2020 তোমাদেরকে যে অটোমেটিক পাস দিল, তো এই ক্ষেত্রে হচ্ছে তোমাদের জন্য হচ্ছে 4টা ক্যাম্পাসে যদি পরীক্ষা হয়, বুঝতেই পারতেছ। সাধারণত চুয়েটে পরীক্ষা দিতে তোমার মোটামুটি 8,000-এর মতো, বুয়েটে পরীক্ষা দিতে 12,000, কুয়েটে পরীক্ষা দিতে 14,000, রুয়েটে পরীক্ষা দিতে দিয়ে হচ্ছে এরকম প্রায় 8 থেকে 9,000-এর মতো। ওভারঅল আমরা চিন্তা করলে 40,000 পরীক্ষা দেওয়ানোর ক্যাপাসিটি আছে ক্যাম্পাসগুলোতে। মানে চুয়েট ক্যাম্পাস, বুয়েট ক্যাম্পাস, রুয়েট ক্যাম্পাস, কুয়েট ক্যাম্পাস, 4টা ক্যাম্পাস মিলে প্রায় 40,000 স্টুডেন্টকে পরীক্ষা দিতে দেওয়ার সুযোগ আছে। সেটা হচ্ছে এমসিকিউ এক্সাম। আর সেই এমসিকিউ এক্সামের জন্য ম্যাথের জন্য আমার এটা এনাফ, বলে দিচ্ছি, ম্যাথের জন্য আমার এটা এনাফ যে তোমাদের সেই এমসিকিউতে কোপায় ফেলতে পারবা। এখানের এই কনসেপ্টগুলো কাজে লাগবে। প্রিভিয়াস ইয়ারের বুয়েটের এমসিকিউ প্রশ্নগুলো দেখলেই বুঝবা।
এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, কারণ হচ্ছে তোমার যারা এতদিন পর্যন্ত ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে, ইঞ্জিনিয়ারিং কোচিংগুলোতে যারা এখানে আসছে কয়েকজন, তারা নিজেরাই বুঝতে পারবে ইঞ্জিনিয়ারিং কোচিংগুলোতে কোন স্টাইলে পড়ানো হয়। সেই স্টাইলের সাথে কিন্তু এমসিকিউ স্টাইলটা কিন্তু সম্পূর্ণ কোলাপস করা। কেন? কারণ ইঞ্জিনিয়ারিংগুলোতে এখন সব জায়গায় রিটেন, যার কারণে তাদের পড়ানোর স্টাইলটা রিটেন, ওই কারণে তারা ধরা খাবে এমসিকিউতে। এবার চিন্তা করো, একটা স্টুডেন্ট যদি এমসিকিউতে ধরা খায়, কারণ ওই 40,000 যাদেরকে পরীক্ষা দিতে দিছে, এটা তো এমসিকিউ পরীক্ষা দিয়ে দিছে, এখন তো চান্স পায় নাই। এখান থেকে টপ যে 10,000, 10-12,000 এগুলা শুধুমাত্র বুয়েট ক্যাম্পাসে যায় পরীক্ষা দিবে। এবার চিন্তা করো, সেই সিলেক্টেড 10-12,000 এরা কিন্তু এমসিকিউ পরীক্ষা দিয়ে টপে যারা আছে তারা, এই এমসিকিউতে যদি কেউ একজন রিটেনে উরুস্তুর প্রিপারেশন নিল, এমসিকিউতে মারা খাইয়া গেল, কিচ্ছু করার নাই ভাইয়া। এমসিকিউতে বাস খাইছে মানে সে বসে আছে, বাসা বসে কান্না করতে হবে। কারণ যেহেতু এবার মানে যেহেতু পরীক্ষা একবারই, সো একবার মিস মানে ইঞ্জিনিয়ারিং মিস, কিছু করার নাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে ওদের জন্য কিন্তু ওদেরকে কেউ তো আর এইভাবে পড়তেছে না, ওরা জায়গা মতো যায় ধরা খাবে আশা করা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমার স্টুডেন্টদের জন্য একটা ভালো সুযোগ আছে। কেন? তোমরা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, কেন তোমরা সেখানে যাই পরীক্ষা দিবা না? অবশ্যই দিবা। তোমরা ভার্সিটি পরীক্ষা দিবা না কেন? প্রয়োজন তোমাদেরকে আমি যদি এমসিকিউ দিয়ে চান্স পাওয়া প্রয়োজন কয়েকদিন তোমাদেরকে রিটার্নের জন্য আমি পড়াবো, যাতে করে চান্স পেয়ে যাও, পরে বলতে পারবা ভার্সিটি প্রিপারেশন নিতে যে ইঞ্জিনিয়ারিং চান্স পেয়ে গেছি, ক্রেডিটটা ইমোয়ের। আচ্ছা যাক, ভালো কথা। আমরা তাহলে সামনের দিকে আগাই হচ্ছে ভাইয়া সিম্পল কথা। আপনি একটু আগে বলে দিয়েছিলেন এটাকে আমরা বড় হাতের এফ টি দ্বারা প্রকাশ করি। হ্যাঁ ভাইয়া, তাহলে আমরা এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো ভাই? এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো বড় হাতের এফ অফ টি পাবো। এটা তো ইন্টিগ্রেশন করলে পাবো। তো ইন্টিগ্রেশন করার পর লিমিট বসাইতে হয় কীভাবে? এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে 6 0 = 8, ঠিক না? ঠিক। এবার এখানে দেখো, এই যে লিমিটগুলা, কার লিমিট? টি এর লিমিট। এই যে টি এর মান, তাহলে এই যে টি এর জায়গায় বসাবো, তাহলে এই যে আপার লিমিট, তাহলে 6টা এখানে এসে বসবে, এফ অফ 6 আপার লিমিট মাইনাস এফ অফ 0 = 8। অন্যতম সেরা একটা জিনিস হচ্ছে, কোথাও যদি তুমি এফ অফ 6 মাইনাস এফ অফ 0 পাও, সাথে সাথে 8 বসাই দিবা। এবং সত্যি কথা হচ্ছে, এই ম্যাথগুলো এমনভাবে দেওয়া হয়, তুমি যেটা বের করতে বলছে সেটাকে ক্যালকুলেশন করলে এই ফরম্যাটটা পেয়ে যাবা, যেটা বের করতে বলছে সেটাকে ক্যালকুলেশন করলে এই ধরনের কোনো একটা ফরম্যাট পেয়ে যাবা, এবং অটোমেটিক আনসার চলে আসবে। আসো আমরা দেখাই তাহলে আমাদের কীভাবে আসে আমরা একটু দেখি। এবার হচ্ছে সিম্পল কথা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ অফ 2x dx, এটার মান আমাকে বের করতে হবে। ভালো কথা ভাই, আমরা এটার মান বের করব। এটার মান বের করতে হলে আমাকে কি করতে হবে? তোমাদেরকে আমি এতক্ষণ পর্যন্ত একটা জিনিস বলছিলাম, এবার আমার কথার মোড় একটু ঘুরবে বলতে কেমন? দেখো, তোমাদেরকে আমি শুধুমাত্র এফ অফ এক্স দেখাইছি, এফ অফ 2x 3x দেখাই নাই। অনেকে মনে করো ভাইয়া না, ওইভাবে করা যায় না, জীবনেও না। কারণ আছে, কারণ হচ্ছে তুমি জানো ভাইয়া, এফ অফ আমাদের যখন আমরা এই যে সহগটা যখন চেঞ্জ করি, তখন অটোমেটিক আমাদের ইন্টিগ্রেশনও চেঞ্জ হয়ে যায় না? হ্যাঁ। তাহলে আমরা পাইছিলাম, আমি এবার তোমাকে দেখাই, ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স সমান হচ্ছে বড় হাতের এফ অফ এক্স। যদি কখনো এখানে আসে ইন্টিগ্রেশন অফ এফ অফ 2x dx, ভয় পাওয়ার কোনো কিছু নাই, বড় হাতের এফ অফ 2x দিয়ে দিবা। তবে সহগ দ্বারা আবার ভাগ করে দিতে হবে, হাফ। বুঝাইতে পারছি কিনা? সহগ দ্বারা আবার ভাগ করে দিতে হবে। ইন্টিগ্রেশন অফ এফ অফ 3x dx, বড় হাতের এফ অফ 3x। এই একটা এক্সের সহগ আসার কারণে সেই এক্সের সহগ দ্বারা ভাগ করে দিতে হবে। ইন্টিগ্রেশন অফ এফ অফ 4x minus 5 dx, একবারে যেটা আছে এটা বসে যাবে, এফ অফ 4x minus 5, কিন্তু এক্স এর সহগ দ্বারা ভাগ করতে হবে। এক্স এর সহগ 4 মানে 1/। এর মানে দেখো, এখানে এক্স এর সহগের সাথে কনস্ট্যান্ট আছে, সেটা আমার কোনো ব্যাপার না। তোমার যেটা আছে বড় হাতে সেটা লিখে ফেলবা। তবে
এক্সের সহগ যেটা আছে যোগজীকরণ করার সময় সেটা আমাদের আবার ভাগ করে ফেলতে হবে। এটা বুঝছি কিনা বলো, এটা বুঝছি কিনা বলো, এটা বুঝছি কিনা বলো। আমি ধাপে ধাপে করতেছি, না পরীক্ষায় তোমরা ভুল করবা, ডাইরেক্ট বলে দিলে ভুল করে ফেলতা। জাবসা ওয়েট, আচ্ছা এই জাবসা একটু হয়েছিল না? হ্যাঁ এখন এখন ঠিক আছে কিনা বলো, এখন ঠিক আছে কিনা বলো, এখন ঠিক আছে কিনা বলো। আমার এখানে এভরি টাইম এই যে সলিউশন আছে, কোনো সমস্যা নেই, টেনশন করার দরকার নেই। এখন তো ক্লিয়ার, এখন ঠিক ক্লিয়ার ক্লিয়ার। সবচেয়ে বড় গ্রেড হচ্ছে এটার যে সামনে থাকে, তো আমি দেখতেছি যে এখান থেকে একটু জাবসা, ওই কারণে কমেন্ট চেক করে দেখেছি তোমরা বলতেছো জাবসা। হ্যাঁ এখন ক্লিয়ার, ক্লিয়ার না হওয়ার কোনো কারণ নেই। ওয়াইফাইতে সবসময় খুব ভালো স্পিড থাকে, তো মাঝে মধ্যে পিক লেভেলটা একটু লো হয়ে যায়, তখন যায় ঝামেলা হয়ে যায়, কারণ ওয়াইফাইয়ের স্পিডটা আপ ডাউন করে, মাঝখানে সিগন্যাল জ্যাম পড়লে তখন যে একটু ঝামেলা হয়ে যাবে। এটা খুবই রেয়ার কেস, তবে অন্যান্য টাইম হেভি ক্লিয়ার এইচডি। ওকে, তাহলে ভালো করে খেয়াল করো, তাহলে আমরা এটা বুঝছি না? এই এটা বুঝছি কিনা বলো, এটা বুঝছি কিনা বলো, এটা বুঝছি কিনা বলো। যদি এটা বুঝি তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে ভাইয়া? এটাকে ইন্টিগ্রেশন করলে হবে হাফ অফ এফ অফ 2x, ঠিক আছে? এটা হবে। এখন আসো তোমার এখানে আমরা যে কাজটা করব, ভাই লিমিট ছিল কত? 0 থেকে 3। তো হাফ তো কনস্ট্যান্ট, এটার মধ্যে লিমিট দেওয়া না দেওয়া সেম কথা। তাহলে এটার মধ্যে আমরা লিমিট দিতে পারি কত? লিমিট হচ্ছে 0 থেকে 3, এর মানে আপার লিমিট 3, লোয়ার লিমিট 0। এবার তুমি লিমিটটা বসায় দাও, বসাই দিলে কি হবে? হাফ অফ, একটু ভালো করে খেয়াল করো, এফ অফ 2 ইন্টু, এবার দেখো এবার এখানে কি আছে ভাইয়া? এক্স আছে, তাহলে লিমিটটা কার? এক্সের। তাহলে 2 ইন্টু এক্সের জায়গায় 3 বসাও, 3 2 6 মাইনাস এফ অফ 2 ইন্টু এক্সের জায়গায় 0 বসাও, 2 0 0। একটু ভালো করে তাকাইয়ে দেখবা এই অংশটা এটার সাথে হুবহু মিল। এটার মান কত? 8। তো এটার মান যেহেতু 8 হচ্ছে, তাহলে আমরা আনসার বলে দিতে পারি হাফ অফ আমাদের এফ অফ 6 মাইনাস এফ অফ 0 না, তাহলে আমরা বলতে পারি হাফ অফ 8। এমনি আমার আনসার হবে 4, এবং দিস ইজ মাই আনসার। এতটুকু বুঝছি কিনা বলো, এতটুকু বুঝছি কিনা আমাকে বলো, এতটুকু বুঝছি কিনা বলো, এতটুকু বুঝছি কিনা বলো। এতটুকু বুঝছি কিনা বলো, এতটুকু সবার ক্লিয়ার কিনা? একবার সিম্পল, কিন্তু অনেকে হয়তো এই জিনিসটা জানে না বা এভাবে পারে না আসলে। তবে কথা হচ্ছে এই ধরনের ম্যাথগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, যদি আমরা বুঝতে পারি আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ, আর আরেকটা টেকনিক শিখিয়ে দিই, যেহেতু সব ম্যাথে তোমার অ্যাকচুয়ালি খেয়াল করো তোমার কি হচ্ছে। তুমি এটাকে ক্যালকুলেশন করে এতটুকু আনলা, ওইটার মান এখানে বসাইলা, এখানে যা আসে সেটা কিন্তু এক্সের সহগ দ্বারা ওই ভাগ করে এক্সট্রা জিনিসটা আসে। তো আমি আনসার থেকে ডাইরেক্ট বলে দিতে পারি না, এখানে যদি 8 হয়, এক্সের সহগ কত? 2 দ্বারা ভাগ করতে হবে, 8কে 2 দ্বারা ভাগ করো 4, ডাইরেক্ট আনসার 4। এভাবেও বলা যায়, এমন দেখে দেখে আমার বলে দেওয়া যায়, তাই না? ওকে, তাহলে এখানে যদি আনসার 8 হচ্ছে, তাহলে এখানে আনসার কত হবে? এক্সের সহগ দ্বারা ভাগ করবো, তাহলে আনসার হবে কত? 8কে 4 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ করলে 4। দেখি তাহলে তোমরা আমাকে আরেকটা আনসার দিতে পারো কিনা। প্রথমে মুখে মুখে আনসার দিবা, দেন আমরা ক্যালকুলেশন করে প্রমাণ করে দিব। দেখি মুখে মুখে একটা আনসার দাও, সেটা হচ্ছে যদি 1 থেকে 4 এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু 5 হয়, তবে 0 থেকে 1 এফ অফ 3x প্লাস 1 ডিএক্স ইকুয়ালস টু হোয়াট? আচ্ছা, আগে আমাকে মুখে মুখে আনসার দাও তো, কত হবে আনসার? দেখি কয়জনে পারে। মুখে মুখে আনসার দাও তো, এটা 5 হলে আনসারটা কত হওয়া উচিত? দেখি তোমরা কমেন্টে একটু মুখে মুখে আনসার দাও, কমেন্টে একটু মুখে মুখে আনসার দাও তো, আনসার ইন জেনারেলি কত হওয়া উচিত?
এগুলোর মধ্যে আবার কিছু এক্সেপশনাল কেস আছে, সেগুলো ভিন্ন, তবে সাধারণত আমাদের ওগুলো আসে না, আমাদের শুধুমাত্র জেনারেল কেসগুলো আসে। জেনারেল কেসগুলোতে জাস্ট এটা ভাগ করে দিলে হয়ে যায়। দেখি মুখে মুখে বলো তো আনসার কত হওয়া উচিত। এটার মান 5 হলে f(3x + 1 dx = what? এক্স্যাক্টলি 5/3। এই যে 3টা ভাগ করতে হবে। আসলে এবার আমরা ম্যাথ করে দেখি। ম্যাথ করলে আমরা বুঝবো ইন্টিগ্রেশন অফ 1 থেকে 4 f(x dx = 5। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে পাবো বড় হাতের f(x) লিমিট হচ্ছে 4 1 = 5। তাহলে আমরা এখান থেকে বলতে পারি f(4 - f(1) হচ্ছে 5। এটা হচ্ছে আমি এটা দেখে বুঝে গেছি। এবার আসলে আমার এটা যেটা বের করতে হবে f(3x + 1 dx ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1। তাহলে বলতে পারি আমরা কি, তাহলে আমরা সিম্পল বলতে পারি 1/3 আর এদিকে f(3x + 1) এটা আসবে, আর এদিকে আমাদের লিমিটটা হচ্ছে 1 থেকে 0। তাহলে আমরা বলতে পারি 1/3। তাহলে এবার তুমি বসাও লিমিট বসালে কি হয়, প্রথমে 1 বসাবা, লিমিটটা কার, x এর। তাহলে 1 বসালে 3 একে 3 3 একে 4 মাইনাস লিমিটটা 0 বসাও, 3 0 0 0 আর 1 মিলে হচ্ছে 1, এর মানে f(1). একটু ভালো করে খেয়াল করে দেখো এই জিনিসটা এটার সাথে মিলে গেছে। তাহলে এটার মান কত, এই যে f(4 - f(1) এর মান হচ্ছে 5। তাহলে আমরা বলতে পারি 1/3 × 5, এর মানে 5/3। এটাই আমার আনসার। আশা করি সবার বোধগম্য হয়েছে কিনা একটু বলো না। সবার বোধগম্য হয়েছে কিনা একটু বলো। সবার বোধগম্য হয়েছে কিনা একটু বলো। সবার বোধগম্য হয়েছে কিনা একটু বলো। ইনশাআল্লাহ আমরা এতটুকু খুব ভালো করেই পারবো। ওকে, এবার হচ্ছে আমাদের লাস্ট টাইপ, মানে আমাদের লাস্ট টাইপ যেটা, সেই লাস্ট টাইপটা আমরা করব। তো লাস্ট টাইপটা আমরা করি একটু। আচ্ছা, লাস্ট টাইপের আগে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যুগ্ম এবং অযুগ্ম ফাংশনের যোগজীকরণে তোমাদের একটু ঝামেলা হয়, সেই যুগ্ম এবং অযুগ্ম ফাংশনের যোগজীকরণ করব আমরা। যুগ্ম এবং অযুগ্ম ফাংশনের যোগজীকরণ করব, একটু ভালো করে খেয়াল করো। যুগ্ম এবং অযুগ্ম ফাংশন, আমরা যখন ফাংশন পড়ছিলাম তখন আমরা শিখছিলাম যুগ্ম ফাংশন কি, অযুগ্ম ফাংশন কি। তাহলে আমরা যখন পড়ছিলাম তখন হচ্ছে যুগ্ম ফাংশন পড়ছিলাম, যুগ্ম ফাংশন পড়ছিলাম, আর আরেকটা আমরা পড়ছিলাম কি, অযুগ্ম ফাংশন। এখন যুগ্ম এবং অযুগ্ম ফাংশন যেগুলো আছে তাদের যোগজীকরণে একটু ঝামেলা আছে, সেই যোগজীকরণের ঝামেলাটা আমরা এখন মেটাবো। প্রথমত আসবে যুগ্ম ফাংশন আমরা কাদেরকে বলি, যদি আমাদের এরকম হয় f(-x) যদি আমাদের f(x) হয় তাদেরকে আমরা বলি যুগ্ম ফাংশন, আর f(-x) যদি আমাদের -f(x) হয় তাদেরকে আমরা বলি অযুগ্ম ফাংশন। সেটা তোমরা খুব ভালো করেই জানো, অর্থাৎ ফাংশনে x এর জায়গায় -x বসাবো, সেটা যদি আগের মতো ফাংশন থাকে তাহলে সেটা হচ্ছে যুগ্ম ফাংশন, আর যদি সে আগের মতো না থাকে সামনে একটা মাইনাস আসে সেটা হচ্ছে আমার অযুগ্ম ফাংশন। তাহলে আমরা একটা এক্সাম্পল যদি দিই, তাহলে জিনিসটা কেমন হয় দেখো। যেমন হচ্ছে আমাদের cos x, আমাদের f(x) হচ্ছে কি, cos x। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাই f(-x) হচ্ছে আমাদের cos (-x) আমাদের কি আসে, cos (-x) সমান আমরা জানি cos x। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা হচ্ছে f(x), দ্যাট মিনস এটা হচ্ছে আমার একটা যুগ্ম ফাংশন। এবার হচ্ছে আমরা দিই হচ্ছে f(x) sin x, যদি আমরা sin x দিই তাহলে আমাদের কি আসে ভাই f(-x) হচ্ছে sin (-x), আর আমরা জানি sin (-x) সমান হচ্ছে sin (x), এর মানে -f(x), এর মানে sin x হচ্ছে একটা অযুগ্ম ফাংশন, অযুগ্ম ফাংশন। এবার আসো আমরা যুগ্ম এবং অযুগ্ম ফাংশন কি এবং একটা করে एग्जांपल পেয়ে গেছি। এবার আসি আমরা যখন যোগজীকরণ করতে যাব যুগ্ম এবং অযুগ্ম ফাংশনের ক্ষেত্রে আমরা কিছু নীতি দেখব, সেই নীতিগুলো একটু খেয়াল করে দেখি। তো আমি ডাইরেক্ট বলে দিই ফর্মুলাটা, -a থেকে a f(x) dx ইকুয়ালস টু হবে আমাদের 2 to a f(x) dx। এটা আর যদি আমাদের অযুগ্ম হয়
অযুগ্ম যদি হয় মাইনাস এ থেকে এ এফ অফ এক্স ডি এক্স ইকুয়ালস টু হবে আমাদের 0। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো আসলে জিনিসটা কি। জিনিসটা হচ্ছে যেমন আমরা একটা অযুগ্ম ফাংশন পেলাম কি কজ এক্স। ভালো করে খেয়াল করো, আমরা কজ এক্সের গ্রাফ আঁকি। কজ এক্সের গ্রাফ যদি আমরা আঁকি তাহলে কজ এক্সের গ্রাফটা কেমন হবে? বেশ সর্বোচ্চ বিন্দু থেকে যাবে, এবার একটু ভালো করে খেয়াল করে দেখো। এখন তোমাকে বললো মাইনাস এ থেকে এ, তাহলে আমাদের মাইনাস এ ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম হচ্ছে ভাইয়া আমাদের -5/2 থেকে +5/2, -5/2 থেকে +5/2। এখন যদি তুমি নাও একটু খেয়াল করে দেখো তো ইন্টিগ্রেশনটা আসলে কি মিন করে। ইন্টিগ্রেশনটা আসলে যেটা মিন করে সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনটা আমাদের মিন করে হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এটা দ্বারা মিন করে এই পুরো অংশ যেটা, এই পুরো অংশটা ক্ষেত্রফল। ওকে, এখন যদি তুমি আলটিমেটলি খেয়াল করে দেখো তো এটা -a থেকে +a, এর মানে আমাদের মূল বিন্দুর সাপেক্ষে দুই দিকে সমান সমান। এখন আমার একটু খেয়াল করতো কজ এক্সের গ্রাফটা এমন না, মূল বিন্দুর এই যে এই পাশে ক্ষেত্রফল যায়, এখানে ক্ষেত্রফল সেম। তাহলে তুমি দুইটা ক্ষেত্রফল না বের করে তুমি একটা বের করবা। তাহলে আমি যদি বলি এটা যদি বের করি, এটা কত? এটা হচ্ছে ভাইয়া লিমিটটা হচ্ছে 0 থেকে 5/2, 0 থেকে 5/2, তাকে 2 দ্বারা গুণ করলে হয়ে যাচ্ছে। এখানেও সেম, -a থেকে a না দিয়ে 0 থেকে a দিলাম আর 2 দ্বারা গুণ করে দিলাম। এটা হচ্ছে কার ক্ষেত্রে প্রযোজ্য? অযুগ্ম ফাংশন, যুগ্ম ফাংশনের ক্ষেত্রে প্রযোজ্য। এবার যদি অযুগ্ম হয় ফর এক্সাম্পল সাইন এক্স, সাইন এক্সের গ্রাফ কেমন? এরকম। এখন সাইন এক্সের ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, ভাই আমি যদি চিন্তা করি এটা হচ্ছে আমাদের -5/2 আর এটা হচ্ছে ভাই আমাদের +5/2, তাহলে একটু খেয়াল করে দেখো তুমি -5/2 থেকে +5/2 যখন আসতেছ এই অংশের ক্ষেত্রফল যা, এই অংশের কিন্তু ক্ষেত্রফল কি সেম, এবং একটা ধনাত্মক একটা ঋণাত্মক। যেহেতু একটা ধনাত্মক একটা ঋণাত্মক, তাহলে এটা আর এটা দুইটা যোগ করলে আনসার কত হবে? দুইটা যোগ করলে আনসার 0 হবে। কেন? একটা আরেকটা হচ্ছে ক্যান্সেল আউট। ওই কারণে আমরা বলি আমাদের যুগ্ম ফাংশনকে যোগজীকরণ করলে এই জিনিসটা সঠিক, এবং অযুগ্ম ফাংশনকে যোগজীকরণ করলে আনসার 0, এটাও আমার সঠিক। তাহলে পরীক্ষা অনেক সময় আসতে পারে অযুগ্ম ফাংশনের যোগজীকৃত ভ্যালুটা কত। অযুগ্ম ফাংশনের যদি -a থেকে +a পর্যন্ত করে, এমন না যে এটা আর এটা ভিন্ন থাকলে হবে না, কারণ এটা তো আমাদের মূল বিন্দুর সাপেক্ষে প্রতিসম। তাহলে আমাকে মূল বিন্দুর সাপেক্ষে প্রতিসম, যেমন -5/2 থেকে +5/2, -5 থেকে +5, -3π থেকে +3π, এরকম হইতে হবে। তাহলে আমরা এভাবে বলতে পারবো। এটা হচ্ছে যুগ্ম এবং অযুগ্ম ফাংশনের ক্ষেত্রে। জাস্ট এতটুকু বেসিকটা তোমাদের জেনে রাখা জরুরি যদি এমসিকিউ করতে চাও তোমরা তাড়াতাড়ি। আচ্ছা, অনিন্দিত দাসটা একটা প্রশ্ন করলো, সবসময় প্রশ্নটা কি এভাবে দিবি কিনা? তুমি মেবি জিজ্ঞেস করছো এর আগের প্রশ্নটা, যে আমাদের ওই যে ইন্টিগ্রেশনের যেটা করছিলাম বড় হাতের f(x) দিয়ে, সেক্ষেত্রে দেখো আমার কথা হচ্ছে ওই টাইপের যে ম্যাথগুলা সেগুলো হচ্ছে আমাদের যেগুলো পরীক্ষায় আসছে ওই ধরনের কিছু টাইপ নিয়ে আমরা আলোচনা করছি, এবং ততটুকুই আমাদের জন্য এনাফ, এর বেশি আমাদের প্রয়োজন নয়। তবে এই কনসেপ্টটা অ্যাপ্লাই করো, আমি যে কনসেপ্ট শিখেছি সেই কনসেপ্ট অ্যাপ্লাই করে তুমি আরও অনেকগুলা ভিতরের কনসেপ্টে যাইতে পারবা, বাট সেগুলো আমাদের জন্য প্রয়োজন নাই। কারণ শুধু শুধু আমি তো শিখে কোনো লাভ নাই। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু বলছি, এবং এতটুকু এনাফ, এতটুকু সুন্দর করে নোট করে রাখো। এবং তুমি ওই যে কীভাবে আমরা আনসার বের করছি সেই ব্যাখ্যাটাও জানতে হবে, রিটেনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবার আসো যুগ্ম এবং অযুগ্ম ফাংশনের যোগজীকরণ আমাদের চলে গেল। যেমন অনেক সময় আসতে পারে যুগ্ম ফাংশনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, অযুগ্ম ফাংশনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, এমসিকিউতে আসতে পারে। এখন আসো আমাদের লাস্টটা কি? ইন্টিগ্রেশন অফ -1 থেকে 2 পরমান অফ x dx, এটা বের করতে বলছে। পরমাণযুক্ত খুবই সোজা, আবার খুবই ঝামেলা করছিস।
যদি না বুঝো। আর বুঝলে যথেষ্ট সোজা একটা জিনিস, কিন্তু আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা পারি না, যে পরম মান দেওয়া থাকলে ভাই কী করব। দেখো তোমাদেরকে অলরেডি আমি বাস্তব সংখ্যা পড়াই ফেলছি, আমার সিলেবাসটা এমনভাবে রেডি করা যাতে করে তোমার কোনো জায়গায় আটকাইতে না হয়। বাস্তব সংখ্যা অলরেডি পড়াই ফেলছি, সেখানে আমরা বলছিলাম ভাইয়া পরম মান অফ এক্স ইকুয়ালস টু আমরা বলতে পারি ভাইয়া মাইনাস এক্স যদি এক্স ইজ লেস দেন কি হয়, এক্স ইজ লেস দেন 0 হয়। এটা 0 যদি এক্স ইকুয়ালস টু 0 হয়, এটা এক্স যদি এক্স ইজ গ্রেটার দেন 0 হয়। তো আমরা বলছি আমরা 3টে শর্ত না দিয়ে 2টে শর্ত দিতে পারি, কারণ তোমার আলটিমেটলি 0 হলে তো 0, তো তুমি সেটাকে ধনাত্মকের মধ্যে দিয়ে দিতে পারো। পরম মান অফ এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স যদি এক্স ইজ লেস দেন 0 হয়, প্লাস এক্স যদি এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হয়। সিম্পল কথা, কারণ এক্স এর মান 0 হলে এটা 0। এর মানে আমরা এই শর্তটা অ্যাপ্লাই করব, এই শর্তটা অ্যাপ্লাই করব যোগজীকরণের ক্ষেত্রে। আমার পরম মান অফ এক্স এর মান তখনই আমরা প্লাস এক্স কাউন্ট করব when এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, অ্যান্ড আমরা মাইনাস এক্স তখনই কাউন্ট করব when এক্স ইজ লেস দেন অর লেস দেন 0। এখন তুমি একটু খেয়াল করো, তোমার এটা হচ্ছে পরম মান অফ এক্স এর, পরম মান অফ এক্স এর এই পরম মান অফ এক্স যেটা, এই পরম মান অফ এক্সটা বললাম তো এটা প্লাস এক্সও হইতে পারে, এটা মাইনাস এক্সও হইতে পারে, ডিপেন্ড করবে এক্স এর ভ্যালুটা কত। এখন এক্স এর লিমিটটা, এখন এটা যে করবে তার জন্য আমাদের এই জিনিসটার জন্য আমার এটার ডিভাইডারকে, ডিভাইডার হচ্ছে 0, মানে 0 আমাকে ডিভাইড করে দে। অর্থাৎ আমরা বলতে পারি, আমরা এটা বলতে পারি, আমাদের এভাবে বলা যায় 0 পর্যন্ত আমার 0 থেকে এইদিকে আমরা এটা বসাবো মাইনাস এক্স, 0 থেকে এইদিকে আমরা এটা বসাবো প্লাস এক্স। তাহলে 0 থেকে এইদিকে মাইনাস এক্স, 0 থেকে এইদিকে প্লাস এক্স। এখন তুমি দোনো জায়গায় 0 কাউন্ট করলে কোনো সমস্যা আছে না, কারণ দেখো না, তুমি যদি এখানে ইকুয়াল দিতা তাহলে মাইনাস এক্স না, মাইনাস 0 মানেই তো 0, এখানে ইকুয়াল দিছো তো প্লাস 0 মানে তো 0। সো 0টা যেখানে বসুক আমার কোনো ঝামেলা নাই, আমার ঝামেলা হচ্ছে ঋণাত্মক হলে মাইনাস এক্স, ধনাত্মক হলে প্লাস এক্স, এটাই তো। ওকে, তাহলে সেটা যদি হয় তোমাকে যে কাজটা করতে হবে, এই লিমিটটা কত থেকে কত, তোমার লিমিটটা হচ্ছে -1 থেকে শুরু করে করে 2 পর্যন্ত। তুমি করবা কি ভাইয়া, মাঝখানে একটা 0 নিয়ে আসবা। তাহলে লিমিটটা থেকে 2 ভাগে ভাগ করবো, একটা এটা আর একটা এটা। এই লিমিটটা কি, এই লিমিটটা হচ্ছে -1 থেকে শুরু করে 0 পর্যন্ত, আর এই লিমিটটা কি 0 থেকে শুরু করে 2 পর্যন্ত। তাহলে আমরা বুঝতেছি এখানে এক্স এর এমন লিমিটগুলো আছে যে লিমিটগুলোর কারণে আমাদের এক্স কেমন হয়, নেগেটিভ। কেন, -1 থেকে 0 এর মানে এক্স নেগেটিভ হয়। তাহলে এই ক্ষেত্রে তোমাকে বসাইতে হবে -x dx, আর এই ক্ষেত্রে তোমাকে বসাইতে হবে এক্স ডিএক্স ধনাত্মক, কারণ এই ক্ষেত্রে এক্স নেগেটিভ, এই ক্ষেত্রে এক্স পজিটিভ। তো আমাকে তো ইন্টিগ্রেশন করতে বলছে -1 থেকে 2 পর্যন্ত, তাহলে আমি কি করছি, 2টা ভাগে বিভক্ত করছি। আর ইন্টিগ্রেশন কি মিন করে, ক্ষেত্রফল মিন করে, তাহলে 2টা ক্ষেত্রফলকে যোগ করে দিলে টোটাল ইন্টিগ্রেশনটা আমরা পেয়ে যাব। এটা আমরা বুঝছি কিনা, এতটুকু বেসিক বুঝছি কিনা, এতটুকু বেসিক যদি বুঝে থাকি, এবার দেখো ইন্টিগ্রেশনটা আমি করতেছি, দেখো কিভাবে করতেছি। সিম্পল, ডিভাইডার হচ্ছে 0, ডিভাইডার 0। তাহলে আমরা খুব সুন্দর করে বলে দিতে পারবো ভাই, এটাকে এভাবে বলা যায় ইন্টিগ্রেশন অফ -1 থেকে একবার 0 পর্যন্ত নিব, আরেকবার 0 থেকে 2 পর্যন্ত নিব। 2টাকে যোগ করে দিলে আনসার পেয়ে যাব, কারণ 2টাই আমার ক্ষেত্রফল। এখন হচ্ছে পরম মান অফ এক্স আছে, -1 থেকে 0 পর্যন্ত মানে কি, নেগেটিভ। নেগেটিভ মানে হচ্ছে এটা -x dx হবে, প্লাস 0 থেকে 2 পর্যন্ত মানে কি, পজিটিভ। পজিটিভ মানে হচ্ছে এটা x dx হবে। এখন আমরা সিম্পল বলতে পারবো ভাই, মাইনাসটা বের হয়ে চলে আসলো, আর x কে ইন্টিগ্রেশন করলে পাবো x²/2, আর এইদিকে আমার লিমিটটা হচ্ছে আমাদের আপার লিমিট 0 লোয়ার লিমিট 2, সরি আপার লিমিট 0 লোয়ার লিমিট হচ্ছে -1, আর প্লাস এইদিকে x কে করলে পাবো x²/2, আপার লিমিট হচ্ছে 2, লোয়ার লিমিট হচ্ছে 0। তো আমরা একটু খেয়াল করে দেখি, সেটা হচ্ছে কি ভাই, এখান থেকে আমাদের 2টা বের করে নিয়ে চলে আসলে -1/2 আনলাম, আর এইদিকে x² কে লিমিট করলে 0 -1
প্লাস এখানে 1/2টাকে বের করে নিয়ে আসলাম এক্স স্কোয়ারকে, লিমিট হচ্ছে 2 থেকে 0। তো সিম্পল আমরা বলতে পারি মাইনাস হাফ, এক্সের মান 0 বসাইলে 0, মাইনাস এক্সের মান 1 বসাইলে -1 হোল স্কোয়ার মান হচ্ছে +1 প্লাস হাফ অফ এক্সের মান 2 বসাইলে 2 স্কোয়ার মানে 4 -0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই মাইনাস মাইনাসে প্লাস 1/2 হয়ে যাবে, প্লাস 1/2 ইন্টু 4 মানে আলটিমেটলি লিটারেলি হয়ে যাবে 2। তাহলে 2 প্লাস হাফ মানে হচ্ছে 5/2 অ্যান্ড দিস ইজ মাই আনসার। একটু ক্লিয়ার কিনা বলো? 5/2 5/2, হ্যাঁ মিলে গেছে, আনসার মিলে গেছে। এই ম্যাথটা ক্লিয়ার কিনা বলো? এই ম্যাথটা আমাদের ক্লিয়ার কিনা একটু বলি প্লিজ, আমাদের একটু বলি এই ম্যাথটা ক্লিয়ার কিনা। এই ম্যাথটা সবার ক্লিয়ার কিনা একটু বলো, যে আমাদের পরমাণযুক্ত রাশিগুলোর আমরা কিভাবে যোগজীকরণ করব, এই ধরনের ম্যাথগুলো তোমাদের ক্লিয়ার কিনা একটু আমাকে বলো। সোজা সাপটা চিন্তা করতে হবে, জটিল চিন্তা করা যাবে না। সোজা সাপটা চিন্তা করবো আমরা, জটিল চিন্তা আমরা করব না। ওকে, যদি ক্লিয়ার হয় এবার আরেকটা ম্যাথ দিই, মানে যে ম্যাথে তোমাদের কনফিউশন অ্যারাইজ হতে পারে। কনফিউশন কোন জায়গায় অ্যারাইজ হবে সেটা আমি খুব ভালো করেই জানি, অনেকের হয়তো অ্যারাইজ হবে না যদি কনসেপ্টটা বেসিকটা খুব বেশি ক্লিয়ার থাকে। তাহলে আমি দেখি, আমি তোমাকে ম্যাথ দিচ্ছি 0 থেকে 10, আমি তোদের এটা প্রশ্ন করবো, আনসার দিবা। x - 5 dx ইকুয়ালস টু কত? আচ্ছা আগে আমাকে কমেন্টে আনসার দাও তো, আগের বার ম্যাথটাকে যেরকম আমি 0কে ধরে 2 ভাগে বিভক্ত করছি, এটাকে কি বিভক্ত করা লাগবে কি লাগবে না? এটাকে ওইভাবে বিভক্ত করা লাগবে কি লাগবে না? দেখি আগে আমাকে কমেন্টে আনসার দাও, দেখি কয়জনে পারো। এটাকে কি বিভক্ত করা লাগবে কি লাগবে না? এটাকে কি বিভক্ত করা লাগবে কি লাগবে না? এটা কমেন্টে আনসার দাও তো দেখি, এটাকে বিভক্ত করা লাগবে কি লাগবে না? আমি জানতাম তোমরা সবাই বলবো লাগবে না, এবং প্রত্যেকের আনসার ভুল লাগবে। এটা কি বিভক্ত করা লাগতো না যদি এরকম হইতো 0 থেকে 10 পরমান অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু হোয়াট? তো 0 থেকে 10 মানে তো ধনাত্মক, কি তো ধনাত্মক হলে এটাকে ডাইরেক্ট লেখা যায় 0 থেকে 10 এক্স ডিএক্স। তখন আমরা বলতে পারতাম এক্স স্কোয়ার বাই 2 10 0, তখন বলতাম হাফ অফ এক্স স্কোয়ার 10 0, তখন বলতাম হাফ অফ আমাদের 100 - 0, তখন আমাদের আনসার হইতো 50। এটাই আমার আনসার। কিন্তু এটা তো পরম মান অফ এক্স না, এটা পরম মান অফ এক্স - 5। ওকে ওকে, ঝামেলা এই জায়গায়। ঝামেলাটা কোন জায়গায় দেখো, এখানে তো তুমি এক্স - 5 এর পরমান তুলবা, সো তোমাকে মাথায় রাখতে হবে এই জিনিসটা, এক্স - 5 এর পরম মান সেটা এক্স - 5 হবে যদি এক্স - 5 ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হয়, এবং এটা আমাদের -x - 5 হবে যদি x - 5 ইজ লেস দেন 0 হয়। এটা তো x - 5 এর পরমান, x এর পরমান না। কিন্তু কিন্তু এখানে যে লিমিটগুলো আছে এটা কিন্তু x - 5 এর লিমিট না, এটা x এর লিমিট। তাহলে যেহেতু x এর লিমিট, আমাকে জানতে হবে x এর কোন মানের জন্য এরকম হয়। তো সিম্পল কথা, x - 5 গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 মানে কি x ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 5, আর x - 5 ইজ লেস দেন 0 মানে কি x ইজ লেস দেন 5। এর মানে x এর মান 5 থেকে বড় হওয়া মানে হচ্ছে x - 5 এর মান 0 থেকে বড় হওয়া, তখন এটা ধনাত্মক। আর x এর মান 5 থেকে ছোট, 5 থেকে ছোট, x এর মান 5 থেকে ছোট হওয়া মানে হচ্ছে এটা ঋণাত্মক, তখন এটা হবে। তাহলে এবার কিন্তু ডিভাইডারকে, এবার হচ্ছে ভাইয়া ডিভাইডার হচ্ছে আমাদের 5, এবার ডিভাইডারকে 5। ওই কারণে তোমার যে লিমিট আছে 0 থেকে 10 পর্যন্ত, এবার মাঝখানে ডিভাইডার নিতে হবে কাকে? 5কে। তাহলে আমরা একটা লিমিট নিব 0 থেকে 5, আর এটা হচ্ছে 5 থেকে 10। 0 থেকে 5 মানে কি 5 থেকে ছোটগুলা, 5 থেকে ছোটগুলো কেমন হয় ঋণাত্মক -x - 5, আর 5 থেকে বড়গুলো কেমন হয় ধনাত্মক, তাহলে +x - 5। আশা করি তুমি বুঝতে পারছো জিনিসটা, আশা করি বুঝতে পারছো। এবার আসো আমরা এখান থেকে বলি, তোমরা এই জায়গায় ভুল করতা,
এবং বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এই ধরনের প্রশ্ন আসতে পারে, খুবই ইন্টারেস্টিং। এবং এবার যে বুয়েটে পরীক্ষা হবে MCQ, হয়তো দেখা যাবে এই প্রশ্নটা পেয়ে যেতে পারো। তাহলে আসো আমাদের এখানে লিমিটটা ভাগ করব আমরা কত থেকে, 0 থেকে 5, 0 থেকে 5। তখন কিন্তু এই পরম মানটার মান হচ্ছে -x - 5 dx প্লাস একটা ক্ষেত্রফল গেল প্লাস আরেকটা ক্ষেত্রফল 5 থেকে 10। আর 5 থেকে 10 মানে হচ্ছে আমাদের এটার মানটা x - 5, তাহলে x - 5 dx। তাহলে আমরা বলতে পারি মাইনাসটা বের হয়ে চলে আসবে, x - 5কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, আমরা x - 5কে ইন্টিগ্রেশন করলে আমরা কী পাবো? সিম্পল কথা হচ্ছে তোমরা পাবো হচ্ছে x - 5 হোল স্কোয়ার ডিভাইড বাই 2, আমরা ওইভাবে না করি, মাইনাস এক্সকে করলে পাবো হচ্ছে x স্কোয়ার বাই 2, আর এদিকে আমাদের প্লাস মাইনাস 5কে করলে পাবো হচ্ছে 5x, লিমিট হচ্ছে 5 0, প্লাস এক্সকে করলে পাবো x স্কোয়ার বাই 2 মাইনাস 5কে করলে পাবো 5x, লিমিটটা হচ্ছে 10 থেকে 5। এবার ক্যালকুলেশন করলে আনসার যেটা পাবো আমি তোমাদেরকে বলে দিই। আনসার পাওয়া হচ্ছে ক্যালকুলেশন করলে 25, এটাই আমার আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি জাস্ট তোমাদের লিমিটের ডিভাইডার, এই ডিভাইডার ধরাটাতে তোমাদের ঝামেলা হয়ে যায়, তো আমি সেই জিনিসটা তোমাদেরকে বোঝানোর জন্য আসলে আগেও এই ম্যাথ করাইছি, এবারে এই ম্যাথ করাইছি, যার কারণে মাঝখানে অনেক জায়গায় অনেকে বুঝতে পারছো। এবার বলো যে কেন ডিভাইড করছি, বুঝতে পারছো কিনা? এবার কনসেপ্ট 100% ক্লিয়ার কিনা একটু বলো। এবার কনসেপ্ট 100% ক্লিয়ার কিনা? এবার কনসেপ্ট 100% ক্লিয়ার কিনা আমাকে বলো। এবার কনসেপ্ট 100% ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। সো এই জায়গায় অনেকেই ঝামেলা পড়ার কথা, এবং আশা তোমরাও পড়ছো, এবং আমি চাইছিলাম তোমরা পড়ো। তোমরা না পড়লে আমি কেন পড়াবো? ওই জন্য তোমাদেরকে ঝামেলায় পড়তে হবে, ঝামেলায় না পড়লে তো পড়ানো হয় না। জি, আনুষ্ঠানিকভাবে আমাদের যোগাযোগকরণ এখানেই শেষ, আমাদের লিমিট সংক্রান্ত। এবার হচ্ছে ভাই আমরা কি করব? ক্ষেত্রফলযুক্তগুলো করব, ক্ষেত্রফলযুক্ত। তো ক্ষেত্রফলযুক্ত যে যোগজীকরণগুলা সেগুলো আমরা করব। ওকে, তাহলে আসো ভাই ক্ষেত্রফল সংক্রান্ত আমরা সূত্রগুলো দেখি। ক্ষেত্রফল সংক্রান্ত ওকে, তাহলে আমরা যদি আসি ভাইয়া এরকম কোন একটা ফাংশন আছে আমরা এরকম, ওকে, আবার ভাইয়া কোন একটা ফাংশন আছে এরকম। তো আমরা যে কাজটা করতেছি, আমাকে মনে করো লিমিটটা দেওয়া আছে কার? এক্সের। তাহলে লিমিটটা এক্সের দেওয়া আছে মানে তোমাকে বলে দিল এক্সের মান এ থেকে শুরু করে এক্সের মান বি পর্যন্ত। আর এখানে তোমাকে বলা হলো এক্সের মান সি থেকে শুরু করে এক্সের মান ডি পর্যন্ত। তাহলে এক্সের মান সি থেকে শুরু করে ডি পর্যন্ত, ওয়াইয়ের মান। তাহলে আমরা এখান থেকে বুঝলাম কি, ভালো করে খেয়াল করো, তোমার এখানে তুমি যদি এক্সের সাপেক্ষে করো, এক্সের সাপেক্ষে মানে ক্ষেত্রফলটা এক্স অক্ষের দিকে নিবা, ওয়াইয়ের সাপেক্ষে মানে ক্ষেত্রফলটা ওয়াইয়ের দিকে নিবা। তাহলে এক্সের সাপেক্ষে মানে হচ্ছে আমাদের লিমিটটা এক্সের, ওয়াইয়ের সাপেক্ষে মানে হচ্ছে লিমিটটা ওয়াইয়ের। এবার সিম্পল, লিমিটটা যেহেতু এক্সের, তাহলে আমার ডিএক্স নাকি ডিওয়াই লাগবে? অবশ্যই ডিএক্স লাগবে। ডিএক্স মানে কি? একেবারে ক্ষুদ্র একটা এক্স। তাহলে এক্স থেকে ক্ষুদ্র একটা অংশ কেটে নিলাম, এটা হচ্ছে ডিএক্স, এই অংশের প্রস্থটা হচ্ছে ডিএক্স। আর এখানে আমাদের কি লাগবে? ডিওয়াই লাগবে, যেহেতু লিমিট ওয়াই এর, তাহলে ক্ষুদ্র অংশটা হচ্ছে ডিওয়াই। এবার এটার এই যে এটা একটা আয়তক্ষেত্রের প্রস্থ যদি ডিএক্স হয়, দৈর্ঘ্যটা উপর দিয়ে কত? ওয়াই। আর এখানে প্রস্থটা যদি ডিওয়াই হয়, এদিকে কত? এদিকে এক্স। তাহলে আমরা বলতে পারি সিম্পল ভাইয়া, এই যে আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমরা এটাকে পুরোপুরি এটা আয়তক্ষেত্র ধরে নিব, এক্স্যাক্টলি আয়তক্ষেত্র ধরে নিব। তাহলে ওয়াই ডিএক্স। এবার এটাকে কি করতে হবে? এটা তো পাইছি ক্ষুদ্র একটা অংশ,
বাট আমাকে তো একবারে পুরো ক্ষেত্রফলটা বের করতে হবে। পুরো ক্ষেত্রফলটা তাহলে এটা ক্ষুদ্র অংশ থেকে পুরো ক্ষেত্রফল বের করার জন্য কি করতে হয়? ইন্টিগ্রেশন করতে হয়। কার সাপেক্ষে করতেছি? এক্স এর সাপেক্ষে। লিমিটটা কার? এক্স এর। কত থেকে? এ কত পর্যন্ত? বি পর্যন্ত। এটা হচ্ছে এটার এরিয়া। তাহলে এই এরিয়াটা বের হয়ে গেল, ক্ষেত্রফলটা বের হয়ে গেল, এটা হচ্ছে টোটাল এরিয়া। এটা হচ্ছে টোটাল এরিয়া। একইভাবে ভাইয়া আমার এই যে ছোট্ট একটা অংশ, এই অংশের ক্ষেত্রফল কত? ভাই এই অংশের ক্ষেত্রফল হচ্ছে এক্স ডি ওয়াই। কেমনে বুঝলেন? ওই যে আগের মতো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার ভাই কী করতে হবে? এটা ক্ষুদ্র একটা ক্ষেত্রফল পাইলাম, পুরো ক্ষেত্রফল পাইতে হলে ইন্টিগ্রেশন করতে হবে। কত থেকে শুরু? এবার লিমিটটা কার? ওয়াই এর। ওয়াই এর লিমিট ক থেকে শুরু? সি থেকে শুরু। কত পর্যন্ত? ডি পর্যন্ত। ওয়াই এর লিমিট সি থেকে শুরু করে ডি পর্যন্ত ইকুয়ালস টু ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। আগে বলো আমরা এই দুটো বুঝছি কিনা? এই দুটো বুঝলে এর থেকে আমরা আরেকটু দূরে যাব, বললে এটা মুছে ফেলে আমার সুবিধা হবে। এখানে লিখি। আগে বলো এতটুকু বুঝছো কিনা একটু বলো, এই দুইটা বুঝছি কিনা? এই দুইটা আমাদের এখানে হচ্ছে সূত্রগুলো বোঝার হচ্ছে মেইন কাজ। সূত্রগুলো বুঝলে বাকিটা খুবই ইজি। ওকে, যেহেতু ক্লিয়ার, এবার আমরা পরের স্টেপে যাই। পরের স্টেপে হচ্ছে ভাইয়া আমি এক্স এর সাপেক্ষে করব শিওর, বাট আমার ফাংশন আছে দুইটা। আমি এক্স এর সাপেক্ষে করব শিওর, বাট আমার ফাংশন আছে কয়টা? দুইটা। তাহলে আমি যেহেতু এক্স এর সাপেক্ষে করব, লিমিটটা এক্স এর লিমিটটা আমাকে দিয়ে দিল এ থেকে শুরু করে বি পর্যন্ত। ভাইয়া আমার এখন ফাংশন আছে দুইটা। আমরা একটাকে নাম দিব y1, একটাকে নাম দিব y2। ফর এক্সাম্পল, দিস ইজ মাই y1 অ্যান্ড দিস ইজ মাই y2। এবার তুমি খেয়াল করে দেখো, তুমি শুধুমাত্র যদি y1 এর কথা চিন্তা করতা, তখন কি হইতো? ভাই সিম্পল কথা হচ্ছে, y1 এর জন্য বলতে পারতাম ক্ষুদ্র একটা অংশ কেটে নিলাম, এই যে এটা হচ্ছে dx, এটা হচ্ছে y1। তখন আমরা পাবো y1 dx লিমিটটা a থেকে b। ওকে, তুমি যদি তাহলে এটা দ্বারা মিন করে কি? a নিচের পুরো ক্ষেত্রফলটা। ওকে, আর আমাদের y2টা দ্বারা কি মিন করে? y2 থেকে যদি আমরা ক্ষুদ্র একটা অংশ কেটে নিই, এই যে y2 থেকে, এবার যে ক্ষুদ্র একটা অংশ দেখো, এটা dx আর পুরো অংশটা হচ্ছে y2। তাহলে আমরা এবার বলতে পারবো ইন্টিগ্রেশন অফ y2 dx a থেকে b। এখন প্রথমটা দ্বারা মিন করছিল এই গ্রাফের এতটুকু নিচে এই পুরা ক্ষেত্রফলটা মিন করছে প্রথমটা, আর এই গ্রাফের নিচে পুরা ক্ষেত্রফলটা মিন করছে কে? দ্বিতীয়টা। তাহলে আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে আসলে যে দুইটা ফাংশন দেওয়া আছে তাদের মধ্যাকার, মানে একটা ফাংশন হচ্ছে এটা, আরেকটা ফাংশন হচ্ছে এটা, তাদের মধ্যবর্তী এই যে অংশটা, এটাই আমার লাগবে। হচ্ছে এই অংশটা। তাহলে এই অংশটা পাইতে হলে কি করতে হবে? ভাইয়া সিম্পল কথা, আমি অলরেডি প্রথম যেটা করছি সেটা দ্বারা নিচের অংশটা পাইছি, সেকেন্ড যেটা করছি সেটা দ্বারা পুরো অংশটা পাইছি। পুরা অংশটা থেকে নিচের অংশ বাদ দিলে তো এটা পাওয়া যায়। জি ভাইয়া, তাহলে আমরা এই ক্ষেত্রফল সমান বলতে পারি এভাবে। কিভাবে বলতে পারি? বড় ক্ষেত্রফল মানে ছোট ক্ষেত্রফল, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ দিব। উপরেরটা কত? a থেকে b y2 dx, তার থেকে a থেকে b y1 dx বিয়োগ করব। তো এটা না বলে, যেহেতু ইন্টিগ্রেশনের লিমিট সেম, যার সাপেক্ষে করবো সেটাও সেম, এক কথায় এটাকে এভাবে বলা যায় ইন্টিগ্রেশন অফ a থেকে b y2 মাইনাস y1 dx, এভাবে আমরা বলতে পারি। এটা হচ্ছে আমার ফাইনাল এরিয়াটা মিন করে। তাহলে এক্স এর সাপেক্ষে গ্রাফ যদি দুইটা থাকে, আমরা কি করব খেয়াল করো। আমরা যে কাজটা করব হুবহু আগের মতো, ইন্টিগ্রেশন অফ y dx, তবে y এর জায়গায় এবার হবে y দুইটার বিয়োগফল। এখন y দুইটার যে বিয়োগ করব, কোন দুইটা y বিয়োগ করব, কোনটা দিয়ে কোনটা বিয়োগ করব, এটাতে আমরা অনেকে ভুল করি। আমরা সবসময় মাথায় রাখবো যেটা উপরে আছে সেটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বড়, যেটা নিচে আছে সেটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল ছোট। তাহলে আমরা উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করব। তাহলে এক্স এর সাপেক্ষে করলে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করলে আমরা এটা পাচ্ছি।
উপরটাকে আমি y1 ধরি, আমাদের উপরটাকে যদি y1 ধরি, নিচেটাকে যদি 2 ধরি, y1 মাইনাস y2, উপরটাকে 2 ধরলে নিচেরটাকে y ধরলে y2 মাইনাস y1, এক কথায় উপরটা মাইনাস নিচেরটা। এবার আসো y এর সাপেক্ষে, y এর সাপেক্ষে করতে গেলে একটা গ্রাফ পাইলে এটা আর একটা গ্রাফ পাইলে এটা। তাহলে খেয়াল করো, আমরা এই ক্ষেত্রে বলতে পারি ভাইয়া এই যে সি থেকে শুরু করে ডি পর্যন্ত, আবার আগের মতো এবার এদেরকে নাম দিব। এবার তো ওয়াই এর সাপেক্ষে, তাহলে এদেরকে এটাকে নাম দিলাম হচ্ছে x1, এটাকে নাম দিলাম x2। আবার আগের মতো এই x1 dx করলে আমরা পাবো এটা, x2 dx করলে আমরা পাবো এটা। তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো, মনে রাখবো এভাবে ইন্টিগ্রেশন অফ x dx, x এর জায়গায় বিয়োগফল, দুইটা x এর বিয়োগফল, কোন দুইটা x, যে দুইটা x দেওয়া আছে তাদের মধ্যে কোনটা থেকে বিয়োগ করব, যেটা ডান পাশে আছে মানে যেটা উপরের দিকে আছে। তাহলে আমরা বলবো এরিয়াটা সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ সি থেকে ডি পর্যন্ত, সি থেকে ডি x2 মাইনাস x1, x2 মাইনাস x1 dx। শেষ। ক্যালকুলেশন করলে যেটা পাবা সেটাই হচ্ছে তোমার অত্র এরিয়া। এই এরিয়াটা আমরা এভাবে বের করতে পারি। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রফল বের করার কনসেপ্ট, এবং এখান থেকে তুমি এরিয়াটা পেয়ে যাবা। এই এরিয়াটা তুমি পেয়ে যাবা। আশা করি আমি কি বলতে চাচ্ছি তোমরা বুঝতে পারছো। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এবার আসলে আমরা ম্যাথে যাই। ম্যাথ তো ইজি, তোমরা পারোই। সেটা হচ্ছে যেমন আমরা দেখাতে পারি হচ্ছে x² প্লাস y² ইকুয়াল টু হচ্ছে 5² এটা সার্কেল। এই সার্কেলের জন্য এই সার্কেলের ক্ষেত্রফল বা আদার্স বলতে পারে। তো আমরা এই সার্কেলটার ক্ষেত্রফল আমরা প্রথমে বের করি। আমরা সার্কেলটা প্রথমে যদি ড্র করি দেন আমরা বলতে পারবো এটা হচ্ছে আমাদের কেন্দ্র হচ্ছে মূলবিন্দু। যেহেতু সার্কেলের ক্ষেত্রফল বলছে, আমরা এখানে অর্ধেক ক্ষেত্রফল বলতে পারে, ফার্স্ট কোয়াড্রেন্ট বলতে পারে, সেকেন্ড কোয়াড্রেন্ট বলতে পারে। তো যতগুলোই বলুক আমরা বলতে পারি আমরা শুধুমাত্র একটা কোয়াড্রেন্ট বের করতে পারবো। এখন আমরা যে কোনো একটা কোয়াড্রেন্ট বের করব, এটা দ্বারা বুঝে ব্যাসার্ধ হচ্ছে 5 একক। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ভাইয়া এটা হচ্ছে কেন্দ্র 0,0, এটা হচ্ছে আমাদের 5,0 আর এটা হচ্ছে আমাদের 0,5। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, এখন আমাদের যে আমি অনেকে বলে ভাইয়া আমি কি এক্স এর সাপেক্ষে করবো নাকি ওয়াই এর সাপেক্ষে করবো। আচ্ছা তুমি আমাকে বলো তোমার এক্স অক্ষ বরাবর স্থানাঙ্ক জানা আছে কিনা? আছে। ওয়াই অক্ষ বরাবর স্থানাঙ্ক জানা আছে কিনা? আছে। এই গ্রাফটা এক্স অক্ষে আবদ্ধ আছে কিনা? আছে। ওয়াই অক্ষে আছে কিনা? আছে। তো তোমার এত কিসের চিন্তা আছে? যেভাবে ইচ্ছে ওইভাবে করো। মানে এক কথায় আমি চাইলে এটাকে ছোট একটা ডিওয়াই ধরে এক্স ডিওয়াই দিয়ে করতে পারি। এক্স এর লিমিট অর্থাৎ সেক্ষেত্রে ওয়াই এর লিমিট, ওয়াই এর লিমিট হবে 0 থেকে শুরু করে 5 পর্যন্ত ওয়াই এর লিমিট। আবার আমরা এটা করতে পারি, আমরা এই যে এদিকে ধরলে ক্ষুদ্র একটা ডিএক্স পাইলাম, এদিকে ওয়াই, ওয়াই ডিএক্স দিয়ে করতে পারি। সেক্ষেত্রে আমার লিমিটটা হচ্ছে কার? এক্সের। এক্সের লিমিট 0 থেকে ওয়াই। সো তোমার এক্সের সাপেক্ষে করলে লিমিট এক্সের, ওয়াই সাপেক্ষে করলে লিমিট ওয়াই এর। আমরা অনেক কনফিউজড হয়ে যায়, কোনো দরকার নেই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের এই যে এরিয়া, আমাকে যদি টোটাল এরিয়া বলা হয় তাহলে আমাদের সিম্পল বলতে পারি টোটাল এরিয়া ইকুয়াল টু হচ্ছে কত? 4 ইন্টু, আমি 4টা বের করার দরকার না, একটা করবো, একটা করলাম এটা ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স। এক্সের লিমিটটা কত? বা এক্সের লিমিট 0 থেকে শুরু করে 5 পর্যন্ত। এক্সের লিমিট 0 থেকে 5 পর্যন্ত। এবার আসো ওয়াই কোত্থেকে পাবো? সিম্পল, তুমি কার জন্য বের করতেছো? সার্কেলের জন্য। তোমাকে সার্কেলের ইকুয়েশন খুঁজতে হবে, সার্কেলের ইকুয়েশন থেকে ওয়াই বের করবা। সো এখান থেকে তুমি বের করতে গেলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি 5² মাইনাস এক্স স্কোয়ার। সো আমরা বলতে পারি ওয়াই ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস √5² মাইনাস এক্স স্কোয়ার। এখন আমার কথা হচ্ছে ভাই আমরা প্লাস মাইনাস ইউজ করবো কি না? না ভাই করবো না। কেন করবো না? কারণ আমাদের এখানে আমরা বের করতেছি শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্ট। আচ্ছা বলো তো ফার্স্ট কোয়াড্রেন্টে ওয়াইটা কেমন? এই পয়েন্টে ওয়াই 0, এই পয়েন্টে ওয়াই বাড়লো, মানে ওয়াই সবসময় বাড়ে, কমে না। এমন ওয়াই ফার্স্ট কোয়াড্রেন্টে অলওয়েজ পজিটিভ। সো উই উইল ইউজ পজিটিভ ভ্যালু। আমরা পজিটিভ ভ্যালুটি ইউজ করবো। তাহলে আসো পজিটিভ ভ্যালু ইউজ করলে আমরা সুন্দর করে বলে দিতে পারি বাই 4 ইন্টু
ইন্টিগ্রেশন অফ রুট ওভার 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স 0 থেকে 5। সূত্র কোনটা ইউজ করবা? গতদিন যেটা মুখস্থ করেছিলাম, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওই ফর্মুলা ইউজ করবা। করার পর তুমি ক্ষেত্রফল পেয়ে যাবা হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার, 5 ইন্টু কত, আর এর মান 5 স্কোয়ার 25 পাই, এরকম পেয়ে যাবা। ওকে, অনেক সময় তোমাকে বলতে পারে এরকম, কীরকম বলতে পারে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার বৃত্ত এবং এক্স ইকুয়ালস টু 3 সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতম ক্ষেত্রফল, ক্ষুদ্রতম ক্ষেত্রফল। এবার আসো, এই যে বৃত্ত আঁকতেছি, দেখো এবার একটু খুব ভালো করে খেয়াল করবা, বৃত্ত আঁকতেছি। ওকে ভাইয়া, আমরা সিম্পল বলতে পারি এটা হচ্ছে 0,0, এটা হচ্ছে 5,0, এটা হচ্ছে ভাইয়া 0,5। আপনি যেটা দিলেন একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 5 স্কোয়ার বৃত্ত এবং এক্স ইকুয়ালস টু 3 রেখা। এক্স ইকুয়ালস টু 3 মানে হচ্ছে ভাইয়া ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, এটা এবং বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল দুইটা, একটা হচ্ছে এই যে এই অংশ বলতে পারি, আরেকটা এই অংশ। আমাকে বলছে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম মানে হচ্ছে এই অংশটা। এই ক্ষুদ্রতম অংশটা আবার সিমেট্রিক, দ্যাট মিনস তুমি যদি শুধুমাত্র উপরেরটা বের করো, নিচেরটা অটোমেটিক বের হয়ে যাবে, অর্থাৎ উপরটাকে বের করে 2 দ্বারা গুণ করলে হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করব, সিম্পল এখান থেকে এটা করব। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস চিন্তা করি, ভাইয়া এটা কি ওয়াই সাপেক্ষে, এটা কি ওয়াই সাপেক্ষে করা যাবে? যাবে না। কেন? কারণ দেখো ভাইয়া, এবার যদি তুমি ওয়াই এর দিকে টানো, খুব ঝামেলা পড়ে যাবে। এই অংশটা বের করতে বলে নাই, তুমি বলতে পারো ভাইয়া একটা থেকে আরেকটা বিয়োগ করে করি, উদয় কোনো ঝামেলার দরকার আছে? সেক্ষেত্রে আবার তোমার এই ছেদবিন্দু লাগবে, কোনো দরকার নাই রে ভাই। আমার কথা হচ্ছে যেহেতু তোমাকে ওয়াইয়ের লিমিট দেওয়া নাই, এবার তো যেহেতু এই অক্ষটা দ্বারা বিভক্ত, এই অক্ষের ডান পাশে এই অক্ষটা আমরা জানি এখানে এক্স ইকুয়ালস টু 3, সো আমি লিমিটটা জানি কার, এক্স এর। ওয়াইয়ের লিমিট কিন্তু এবার প্রপারলি জানি না, সো আমার ওয়াইয়ের সাপেক্ষে আর করা যাবে না, এবার শুধু এক্স এর সাপেক্ষে করতে হবে। এক্স এর সাপেক্ষে করতে হলে এটা ডিএক্স, তাহলে আমরা বলতে পারবো আবার এভাবে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ভাইয়া, আমরা এখানে ওয়াই এক্স এর লিমিটটা দিব কত থেকে, ফ্রম 3 to 5, সো স্টার্টিং ভ্যালু 3 অ্যান্ড এন্ডিং ভ্যালুটা 5। সো আমরা বলতে পারি আমাদের 3 থেকে 5 পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করলে আমরা এরিয়াটা পেয়ে যাব। আশা করি বুঝাইতে পারছি। এবার অনেকে বলতে পারে ভাই যদি বৃহত্তম এরিয়া বলে, আচ্ছা এখানে 2 দ্বারা গুণ করলে আমরা এই এরিয়াটা পেয়ে যাব। ভাই এবার ক্ষুদ্রতম ক্ষেত্রফল না বলে যদি বৃহত্তম ক্ষেত্রফল বলে, একবারে সহজ একটা হিসাব, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কোয়ার, সেখান থেকে এটা বিয়োগ করে দিলে আর বাকিটা পেয়ে যাবা। এবার তোমাকে পরীক্ষায় এটা বললো না, পরীক্ষা বললো হচ্ছে এটা, পরীক্ষা কি বললো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার বৃত্ত এবং ওয়াই ইকুয়ালস টু 2 সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতম ক্ষেত্রফল। এবার দেখো এটাই আমার বৃত্ত ভাইয়া, এটাই আমার সেই কাঙ্ক্ষিত বৃত্ত। তুমি জানো ভাইয়া এটা হচ্ছে আমার 0,0, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 5,0, এটা হচ্ছে 0,5। এখন আমার প্রশ্ন হলো বৃত্ত আর সরলরেখা, সরলরেখা তো y ইকুয়ালস 2, সো দিস ইজ y ইকুয়ালস টু 2। এবার কিন্তু তুমি লিমিট জানো y এর, x এর লিমিট জানো না। এবার তোমার এখান থেকে এই ক্ষেত্রফলটা বের করতে হবে। তার জন্য তুমি যদি শুধুমাত্র এটা বের করতে পারো তাহলে তো হয়ে যাচ্ছে, এটা বের করে এটাকে 2 দ্বারা গুণ করলে হয়ে যাচ্ছে, এটা বের করলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে dy, এদিকে হচ্ছে x, তাহলে x dy। সো আমরা বলতে পারি এবার ইন্টিগ্রেশন অফ x dy, কার লিমিট, y এর লিমিট। y এর লিমিট কত থেকে কত পর্যন্ত ভাইয়া, y এর লিমিটটা হচ্ছে 2 থেকে শুরু করে 5 পর্যন্ত, 2 থেকে 5, 2 দ্বারা গুণ করব, টোটাল এরিয়া পেয়ে গেলাম। আশা করি বুঝতে পারছো। বলো এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা, এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু আমাকে বলো, কমেন্টে বলো ভাইয়া এতটুকু ক্লিয়ার কিনা। আচ্ছা সাজিদ, তুমি যে বললা ডিওয়াই হবে না, কোনটার কথা বলছো? আসলে আমি খেয়াল করিনি তোমার কমেন্টটা। এখানে সবগুলো ডিএক্স, এক্স হিসাবে করলাম ডিএক্স, এক্স হিসাবে করলাম ডিএক্স, ওয়াই হিসাবে করলাম ডিওয়াই, যার সাপেক্ষে করবে সেটা ডিএক্স ডিওয়াই। তুমি কোনটার জন্য বলছো আসলে আমি খেয়াল করিনি।
আগেরটাতে তাহলে আমি কোথাও মনে হয় রিটার্ন লিখতে ভুল হয়েছে কিনা আমি জানি না। এক কথায় তুমি এক্স এর সাপেক্ষে করলে ডিএক্স দিবা, ওয়াই এর সাপেক্ষে করলে ডিওয়াই দিবে। হ্যাঁ, একটু ঠিক করে নিও যদি ভুল হয়ে থাকে। এবার তোমাকে একটা প্রশ্ন করা হলো, এটাই আমাদের জন্য লাস্ট, মানে এই প্রশ্নটা করলে আমাদের আর কোনো কিছু লাগবে না, মানে এনাফ। বলা হলো এক্স স্কয়ার ইকুয়ালস টু ওয়াই পরাবৃত্ত এবং ওয়াই স্কয়ার ইকুয়ালস টু এক্স পরাবৃত্ত দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল তোমাকে বের করতে বললো। এই দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল বের করতে বললো। তো আমার কথা হচ্ছে এটা তো দেখতে এরকম, এক্স স্কয়ার ইকুয়ালস টু 4 ইন্টু এ ইন্টু ওয়াই, ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4 ইন্টু এ ইন্টু এক্স। তো তোমরা প্রথমে গ্রাফ এঁকে ফেলো, গ্রাফ আঁকলে জিনিসটা এরকম হয় ভাইয়া। আমাদের এক্স স্কয়ার ইকুয়ালস টু 4ay মানে হচ্ছে সে ওয়াই অক্ষকে ঘেরাও করে রাখবে। সো সে যদি ওয়াই অক্ষকে ঘেরাও করে রাখে দেখতে এরকম, গ্রাফটা দেখতে এরকম, তাহলে এটা কার গ্রাফ ভাই? এটা হচ্ছে আমাদের এক্স স্কয়ার ইকুয়ালস টু ওয়াই এর গ্রাফ। এবার ওয়াই স্কয়ার ইকুয়ালস টু এক্স এর গ্রাফটা কেমন হবে? এই যে ভাই এরকম পরাবৃত্ত, ভাই এটা ওয়াই স্কয়ার ইকুয়ালস টু এক্স এর গ্রাফ। এদের দ্বারা আবদ্ধ অংশের যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা হচ্ছে এটা। এখন সোজা সাপটা হিসাব ভাইয়া, এই ক্ষেত্রফল বের করতে হলে কী করতে হবে? এবার তুমি এক্স আর ওয়াই যে কোনো একটা সাপেক্ষে করো, যেহেতু কারোর সাথে ডাইরেক্ট নাই, তাহলে তুমি এক্স এর সাপেক্ষে করলাম। এক্স এর সাপেক্ষে করলে এই পর্যন্ত করতে হবে এখান থেকে, তাহলে তোমাকে আগে ছেদবিন্দুটা জানতে হবে, ঠিক কি না? এটা কিন্তু দুইটা গ্রাফের ছেদবিন্দু, তো তুমি ইকুয়েশন থেকে ক্যালকুলেশন করে ছেদবিন্দু বের করবা। ছেদবিন্দু বের করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে 1,1। আমি আগে থেকে লিখে দিচ্ছি, তুমি ক্যালকুলেশন করবো বাসে 1 থেকে 1 পাবা। এখন আমি এক্স এর সাপেক্ষে করব, তাহলে কি নিব? dx। তাহলে আমরা বলতে পারি ভাইয়া dx, এখানে তো গ্রাফ দুইটা, তাহলে আমাদের এক্স এর সাপেক্ষে করলে আমার কি লাগবে? ওয়াই লাগবে। তাহলে একটাকে দিতে হবে y1, একটাকে দিতে হবে y2। আমি মনে করো এটাকে নাম দিলাম y1, তাহলে এটাকে নাম দিলাম y2। তাহলে আমরা এখান থেকে সিম্পলি বলে ফেলতে পারি ভাইয়া y1 ইকুয়ালস টু হচ্ছে এক্স স্কোয়ার, এখান থেকে সিম্পলি বলে ফেলতে পারি y2 ইকুয়ালস টু √x। এবার আসো y1 y2 পেয়ে গেছি। এখন y1 কোনটা ভাইয়া? y1 হচ্ছে এটা, এই গ্রাফের জন্য এই গ্রাফটা হচ্ছে নিচেরটা, আর y2 হচ্ছে উপরেরটা, এর মানে উপরেরটা মাইনাস নিচেরটা মানে y2 মাইনাস y1। তাহলে আমরা বলতে পারি এরিয়া ইকুয়ালস টু y2 মাইনাস y1 dx ইন্টিগ্রেশন, লিমিট কত? এক্স এর লিমিট 0 থেকে শুরু করে 1 পর্যন্ত, 0 থেকে 1। এবার ইন্টিগ্রেশন অফ y2 এর মান কত? √x মাইনাস y1 এর মান কত? y1 এর মান হচ্ছে এক্স স্কোয়ার dx 0 থেকে 1। এবার তুমি ইন্টিগ্রেশন করো, আনসার পেয়ে যাবা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা কিভাবে এই ধরনের ক্ষেত্রফলগুলো বের করতে পারবো। এবার আসে ভাইয়া যদি বের করতে পারি, এখন আসো আমরা এত দিকে না যাইয়ে এবার তোমাদের কিছু শর্টকাট শিখাই। এবার আসো কিছু শর্টকাট লিখতে থাকো খালি। এখন আমার তো মুখস্থ করার দরকার না, ওই জন্য আমি মুখস্থ করি না, আমি খাতে লিখে রাখছি। তোমরা যে কাজটা করতে হবে তোমাদেরকে মুখস্থ করতে হবে। যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গিয়েছিলাম আমরা মুখস্থ করছি, এখন আর মুখস্থ করার মতো ওই মুরাদটা নাই ভাই। এগুলো মুখস্থ করা আমার কোনো দরকার নাই, খালি তোমাদেরকে দিতে পারলে হইলো। তো আমি একটু দেখে দেখে লিখি। হ্যাঁ, আচ্ছা শর্টকাট এগুলো সবগুলো মুখস্থ করে ফেলতে হবে। আমি যে শর্টকাটগুলো দিই কোনো শর্টকাট বাদ দেওয়া যাবে না, কারণ আমি লিমিটেড শর্টকাট দিই। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এবং ওয়াই ইকুয়ালস টু mx দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল
আবদ্ধ অংশের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলো 8/3 a স্কোয়ার ডিভাইডেড বাই m কিউব। মাথায় রাখতে হবে এটা আসছে পরাবৃত্তের সমীকরণ থেকে, এমটা আসছে আমাদের সরলরেখার সমীকরণ থেকে, তবে এটা মূলবিন্দুগামী সরলরেখা কিন্তু। হ্যাঁ, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x এই টাইপসের যদি থাকে তুমি a এর মান বের করবা আর m এর মান বের করবা y ইকুয়ালস টু mx থেকে, আর a এর মান m এর মান এখানে বসাইলে আনসার পেয়ে যাবে 8/3 a স্কোয়ার ডিভাইড বাই m কিউব। 8/3 a স্কোয়ার ডিভাইড বাই m কিউব, এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফলের মান। ডাইরেক্ট আনসার বের হয়ে যাবে এটা দিয়ে। এবার আসি 2 নাম্বার। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x না দিয়ে যদি তোমাকে বলা হয় x স্কোয়ার ইকুয়ালস টু 4ay এবং y ইকুয়ালস টু mx, mx দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এবার হচ্ছে 8/3 a স্কোয়ার m কিউব। বুঝতেই পারতেছো এক জায়গায় ভাগ করতে হয় a স্কোয়ার আর m কিউবকে, আর এক জায়গায় গুণ করতে হয়, তাহলে তুমি তোমার আনসার পেয়ে যাবে। এরপর আরও আছে, আমি বলতেছি একটা একটা। এবার আসি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এটা তোমরা সবাই জানো, তাও বলে দিচ্ছি। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান পাই এ স্কোয়ার। এরপর এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 উপবৃত্ত দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল, উপবৃত্ত দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল সমান পাই এ বি। এবার হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax পরাবৃত্ত এবং তার উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে 8/3 a স্কোয়ার। তোমার আরেকটা কথা বলে রাখি, এটা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x না হয়ে যদি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay হয় তখন কিন্তু তুমি এটা ইউজ করতে পারবা, অথবা এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, দুইটা ক্ষেত্রে ইউজ করা যায়। কারণ তুমি যে এটা দ্বারা মিন করতেছে এরকম, এটা একটা পরাবৃত্ত, তো এটা হচ্ছে তার উপকেন্দ্রিক লম্ব, এই দুইটার মধ্যে আবদ্ধ অংশের ক্ষেত্রফল এটাই মিন করতেছে। তো কথা হচ্ছে যদি দুইটা হুবহু সেম হয় তাহলে এরকম যদি হয় তখন আমাদের উপকেন্দ্রিক লম্ব এই অংশটার ক্ষেত্রফল দুইটা এক্স্যাক্টলি সেম। তো সেক্ষেত্রে তুমি দুইটার জন্য ব্যবহার করতে পারবা, আলাদা করে দুইটা ফর্মুলা শেখার কোনো দরকার নাই, একটাই শিখলে হয়ে যাবে। এরপর আসি √x প্লাস √y ইকুয়ালস টু √a পরাবৃত্ত আচ্ছা এটা লাগবে না, এটা একটু বেশি জটিল হয়ে যায়, এটা লাগবে না। তোমার লাগবে হচ্ছে আরেকটা পাইছি মোস্ট ইম্পর্টেন্ট, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax
আচ্ছা এখানে আরেকটা দে নাই, সেটা আমি বলে দিই। এখানে অন্যরকম বলা দিচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এবং এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4vy। হ্যাঁ, মানে এখানে এই তো থাকে দুইটা, এই দিকে দুইটা সেম হয়ে যাচ্ছে। যদি এ এর মান ভিন্ন ভিন্ন থাকে, একটা এ একটা বি নামকরণ করলাম, দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 16/3ab, 16/3ab হবে। এখন যদি এরকম হয়, এবার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এবং এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল। এবার তুমি চিন্তা করো, এখানে এ আর বি সমান সমান, তাহলে আমরা বলতে পারবো এ ইন্টু এ মানে এ স্কোয়ার, তখন হচ্ছে 16/3a স্কোয়ার। এগুলো তোমাকে টিএম কনসেপ্ট মানে ঠাড়া মুখস্থ, টি মানে হচ্ছে ঠাড়া, এম মানে হচ্ছে মুখস্থ, ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে। আশা করি আজকের পর থেকে যে কোনো ভার্সিটিতে যে কোনোভাবে যে কোনো প্রশ্ন আসুক, ইনশাল্লাহ আমার স্টুডেন্টদের সমস্যা হবে না। কারণ তোমরা বিভিন্ন জায়গায় পড়লে আসলে বুঝতে পারবা, যে বিভিন্ন জায়গায় ক্লাসগুলো করলে বুঝতে পারবা আসলে কী কতটুকু ইম্পর্ট দিচ্ছে। আর আমার হচ্ছে পার্সোনালি কিছু প্রবলেম আছে, আমি ধরলে শেষ করা ছাড়া ছাড়ি না। এটা আমার রেগুলার স্টুডেন্ট যারা ইন্টারমিডিয়েটে পড়ছে তারা খুব ভালো করেই জানে। তো যার কারণে একটা জিনিস পড়াবো, খুব ভালো করে যদি না পড়ে সেটা তো পড়ানোর কোনো প্রয়োজন নাই। তো ওই কারণে চেষ্টা করতেছি খুব ভালো করে পড়ানোর তোমাদের, কারণ আমার উপর ডিপেন্ড করতেছে অনেকের লাইফের ডিসিশন। সো বুঝতেই পারতেছো এটা হচ্ছে লাইফ রিস্ক একটা ব্যাপার স্যাপার। অ্যাডমিশন বিষয়টা সেন্সিটিভ, এখানে যদি তুমি কারো দ্বারা প্রতারিত হও তুমি নিজে ব্যাকআপ করার সুযোগ নাই। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে কোনো একটা স্টুডেন্ট কারো কাছে যাইয়া গাল মারামারি করছে, গাল মারামারি শুই না ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পর সে মাস্টার্স খাইছে, মাস্টার মানে যাওয়ার পর দেখতেছে যতটুকু মধু মনে করছিল মধু আসলে ততটুকু মিষ্টি না, একটু তিতা মারে। তো তখন যাইয়া যখন তোমাদের তারা সেকেন্ড ইয়ারে যায় তখন যাইয়া দেখা যায় যে হ্যাঁ তখন বুঝে নিজেকে শুধরানোর টাইম আছে। বাট অ্যাজ এ অ্যাডমিশন ক্যান্ডিডেট তোমার ওই টাইমটা নাই, ওই কারণে তোমার এমন কাউকে চুজ করা জরুরি যে তোমার জন্য আসলে ইম্পোর্ট দিতে প্রস্তুত। সো ডেডিকেশন না থাকলে অ্যাডমিশনে আসলে ফুল কনসেন্ট্রেশন দেওয়া যায় না। তো সেই জিনিসটা আর কি চেষ্টা করতেছি, কতটুকু তোমাদেরকে দিতে পারতেই জানি না, তবে চেষ্টা করতেছি যথাসম্ভব গুছানো লেকচার দেওয়ার। কারণ অ্যাডমিশনে তোমাকে আমি চাইলে হাজার হাজার নিয়ম পড়াতে পারি, এলোমেলো যা ইচ্ছা তা পড়াতে পারি, তোমার কিছু বলার নাই। তুমি জানবাও না যে এত সুন্দর করে পড়ানো যায়, কারণ তুমি তো এত সুন্দর করে পড়ো নাই। সো এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আসলে আমাকে সবসময় চিন্তা করতে হয় অ্যাজ এ স্টুডেন্ট আমি কি এটা নিতে পারতাম, অ্যাজ এ স্টুডেন্ট আমি কি এটা চাইতাম, অ্যাজ এ স্টুডেন্ট এটা কি আমার জন্য উপকারী, অ্যাজ এ স্টুডেন্ট এটা কি আমার হুদাই আমি পড়াচ্ছি। কারণ তোমাকে আমি 100টা শর্টকাট দিলাম, তার মধ্যে লাগে 10টা, বাকি 90টা লাগে না, হুদাই শিখা। এটা দিয়ে আমার ব্যক্তিগত ক্রেডিট আছে, ভাই 100টা শর্টকাট বের করছে, কিন্তু লিটারেলি লসটা কার? তোমার। ওই কারণে আমাদেরকে কিছু নিয়মকানুনের আবদ্ধ হইতে হয়। আর আমাদের তো হচ্ছে তোমাদের ক্যালকুলেটারের শর্টকাটগুলো একটু জানতে হবে। আমি যেহেতু লেকচারে তোমাদের ক্যালকুলেটার শর্টকাট দিচ্ছি না, আমি ক্যালকুলেটার শর্টকাটের লাইভ ক্লাস নিব হচ্ছে আমার লার্ন উইথ ইমো আমার যে ওয়েবসাইটটা আসতেছে সেই ওয়েবসাইটের জন্য প্রমোট করার জন্য, মেনলি প্রমোট করার জন্য ক্যালকুলেটারের ট্রিক্সটা ফ্রিতে দিব। তো সেই ক্ষেত্রে যেহেতু তোমাদেরকে এখানে ক্যালকুলেটার ট্রিক্স শেখাচ্ছি না, ওইখানে আমি সব ক্যালকুলেটার ট্রিক্স একসাথে দিয়ে দিব, তাহলে তোমাদের এখান থেকে লেকচারগুলো পাইলে ওইখান থেকে ক্যালকুলেটার ট্রিক্স পাইলে কাজ হয়ে যাবে। আর অন্তরীকরণ যোগজীকরণে যাদের দেখা যাচ্ছে তোমার একেবারে বেসিক লেভেলে, যেমন আমি যেগুলো করাইছি এগুলো হচ্ছে বেসিক লেভেলে তোমার নলেজ আছে, দেন আমি তোমাকে করাইছি। জাস্ট যদি এমন কেউ থাকে যে যাদের একবারে বেসিক নলেজটাই নাই, তাদের জন্য কিন্তু এগুলো খুবই ডিফিকাল্ট টাস্ক। সেক্ষেত্রে আমি কিন্তু এই যে ওইখানে লার্ন উইথ ইমুতে আবার নতুন করে তোমার কিছু নিব, যে আমাদের অ্যাডমিশনের জন্য মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্টের জন্য ক্যালকুলাসের কিছু প্রোমো ভিডিও বানাবো, মানে একবারে বেসিক টু প্রো লেভেল লেকচার দিব। তো সেগুলো হচ্ছে তোমরা দেখতে পারো, অথবা তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পরিচিত থাকলে তাদেরকে বলতে পারো যে লার্ন উইথ ইমু গ্রুপে অ্যাড করে দেন ওরা এই যে ক্রাইটেরিয়া ফিল আপ করে ওরা ক্লাসগুলো করতে পারবে। এবং সামনে আমি শুরু করতেছি, তো শুরু করলেই বুঝতে পারবে অন্যান্য জায়গায় ক্যালকুলাস আর ইমু ভাইয়ের ক্যালকুলাসের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। যারা ইন্টারমিডিয়েট লেভেলে আমার কাছে পড়ছে খুব ভালো করে জানে। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর অবশ্যই তোমাদেরকে কোয়েশ্চেন ব্যাংক করতে হবে। আমি সবসময় কিন্তু সবগুলো কোয়েশ্চেন ব্যাংকের প্রশ্ন বলি না, বা আমাদের একটা ক্লাসে তো সবগুলো প্রশ্ন বলে দেওয়া সম্ভব না। আমরা ক্লাসের টাইপ সি ভিত্তিক সব কিছু তোমার মাথায় ঢুকাই দিছি। এক কথায় তুমি বাসায় প্র্যাকটিস করার মতো মাথায় জিনিস তোমাকে ঢুকে দেওয়া হয়েছে, তোমাকে মাথায় মাল মশলা দেওয়া হয়েছে। এই মাল মশলাগুলোকে একটু নাড়ানি সাড়ানি না দিলে
তরকারি মজা হবে না। তো তরকারি মজা তখনই হয় মাল মশলাগুলো পর্যাপ্ত পরিমাণে হয়েছে। এখন তুমি পর্যাপ্ত পরিমাণে মাল মশলা দিয়ে যদি তুমি তরকারিকে ঘুরে দাও, এটা জীবনেও স্বাদ হবে না, কারণ মাল মশলাগুলো প্রপারলি মিক্স হইতে হবে। তার জন্য তোমাকে কোয়েশ্চেন ব্যাংক ভালোভাবে সলভ করতে হবে, আর তখন দেখবে সেই লেভেলে ফ্লেভার পাচ্ছ এবং আরাম পাচ্ছ, আর বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে চান্স পাচ্ছ, এবং চান্স পাওয়ার পর এবং ইমু ভাইয়াকে তোমাদের স্মরণ করতে বাধ্য। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।